আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার শেষ ক্লাস, এই 7 দিনের যে ল্যান্ডিং পেজ ডিজাইন প্রোগ্রামের। তো আজকের ক্লাসে আমাদের যেগুলো দেখার কথা ছিল সেটার মধ্যে একটা হচ্ছে ওয়েবিনার ফানেল, এবং আমি বলছিলাম যে যদি সময় থাকে তাহলে পরে আমি ডোমেন কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা দেখাবো। এবং আজকে আমি আপনাদের জন্য বোনাস হিসেবে যেটা রাখছি সেটা হচ্ছে, আচ্ছা দাঁড়ান লিঙ্কটা তাহলে একটু দিয়ে আসি ওনাকে। আর বোনাস হিসেবে যেটা রাখছি সেটা হচ্ছে কিভাবে আমরা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি সেই পদ্ধতি আমি আপনাদেরকে দেখা দিব। একটা পদ্ধতি যে হ্যাঁ এইভাবে আমরা প্যাসিভ ইনকামটা করতে পারবো চাই। লিঙ্ক দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরে প্রথমে আমাদের হচ্ছে ওয়েবিনার ফানেল, এইটা নিয়ে আমরা আলোচনা করব। স্ক্রিন কি দেখা যাচ্ছে আজকে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো ওয়েবিনার ফানেল, এখন এই ওয়েবিনার জিনিসটা কি? ওয়েবিনার হচ্ছে মূলত অনলাইনে কোনো মিটিং বা অনলাইন কোনো মিট আপ, যেমন অনলাইনে এখন আমরা একটা ক্লাস করতেছি, এটাও একটা ওয়েবিনার। ঠিক আছে। এখন এই এরকম টাইপের অনলাইনে লাইভ মিটিং করা বা আমাদের রেকর্ডেড মিটিং যেটাই হোক না কেন, এই মিট আপটা যখন অনলাইনে হবে ভার্চুয়ালি তখন এটাকে আমরা ওয়েবিনার বলতেছি। আর ওয়েবিনার ফানেল, যখন আমাদের ওয়েবিনার ফানেল ওয়ার্ডটা যুক্ত হবে তখন জেনারেলি আমরা এখন কিন্তু এই কয়দিন যা আলোচনা করছি তার প্রেক্ষিতে কিন্তু বুঝতে পারছি যে মানুষ ফানেল বানায় হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বেচার জন্য বা লিড কালেক্ট করার জন্য। তার মানে এক কথায় পারপাস যেটাই হোক না কেন তার বিজনেসটাকে গ্রোথ করার জন্যই কিন্তু মানুষ হচ্ছে অ্যাকচুয়ালি ফানেল বানায়। সুতরাং আমাদের এই যে ওয়েবিনার ফানেল, এই ওয়েবিনার ফানেলও মানুষ এই কারণেই বানায়। ঠিক আছে, যে কোনো একটা প্রোডাক্ট তার বিক্রি করবে বা কোনো একটা কোর্স সে বিক্রি করবে বা হচ্ছে কোনো একটা ট্রেনিং সে প্রোভাইড করবে বা সে লিড কোনো একটা কিছু শেখানোর মাধ্যমে লিড কালেক্ট করবে, এইসব পারপাসে কিন্তু ওয়েবিনার ফানেল বেসিক্যালি মানুষ বানায়। এখন আজকে আমরা ওয়েবিনার ফানেলে কি কি স্টেপ থাকে এবং কোন স্টেপে কি থাকে সেই সব জিনিসগুলো খুঁটিনাটি আজকে জানবো। আমরা তো ক্লিকফানেলের অ্যাকাউন্টে লগ ইন করা আছি, ক্লিকফানেলের ড্যাশবোর্ডে, এটার সাথে আপনারা অলরেডি পরিচিত হয়ে গেছেন। এইখানে আমি হচ্ছে উপরের এখান থেকে ফানেলস এর ভিতরে চলে আসলাম। এখানে আপনারা অলরেডি সবাই প্র্যাকটিস করতেছেন। আচ্ছা, এইখানে আমি একটা ফানেল নতুন বানিয়ে নিচ্ছি। আজকে ডে 7। চাইলে আপনারা এখান থেকেও আজকে বানাইতে পারেন, কিন্তু আমি কাস্টমই দেখাচ্ছি যাতে আপনাদেরকে পুরোপুরি হচ্ছে জিনিসটা বুঝাইতে পারি। ওয়েবিনার ফানেল, এটা হচ্ছে ডে 7। এখন এই ওয়েবিনার ফানেল যখন হবে তখন আমাদের এখানে একটা ওয়েবিনার হোস্ট করার তাহলে উদ্দেশ্য কি হচ্ছে, যে কোনো একটা অনলাইন মিটিং করানো। তাহলে অনলাইন মিটিং এর যদি আমাদের করানো লাগে তাহলে পরে আমাদেরকে প্রথমে কি কাজ করতে হবে? ফেসবুকে তো একটা অ্যাড তো দিতে হবে, সেই অ্যাডে আমাদের হচ্ছে ফানেলের একটা লিংক থাকবে। সেই লিংকটা আমাদের হচ্ছে যখন মানুষ ক্লিক করবে তখন আমাদের একটা পেজে এসে উপস্থিত হবে ভিজিটর গুলো, যারা ফেসবুকের ওই অ্যাডে বা গুগল থেকে অ্যাডে ক্লিক করবে। ওই ভিজিটর গুলো যে পেজটাতে আসতেছে সেই পেজটা যথারীতি আমাদের ল্যান্ডিং পেজ। ওই পেজে আমরা আসলে কি করব? ওই পেজে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েবিনার সম্পর্কে হচ্ছে মানুষজনকে কিছুটা ইনফরমেশন দিব যে আহ, এইখানে এই সেশনটাতে একটা একটা হেডলাইন দিব, সেই হেডলাইনের মাধ্যমে বলবো যে এই সেশনটা কিসের উপরে হবে। তারপরে দেখা যাচ্ছে যে আমরা ওই সেশনটা সম্পর্কে কয়েকটা বুলেট পয়েন্টে বা দুই এক লাইনের প্যারাগ্রাফে আমরা বুঝাইলাম যে এই বিষয়াদি। তারপরে হচ্ছে ওই ওয়েবিনার, তারপরে আরো কিছু একটা সেকশন থাকবে এরকম যে এই ওয়েবিনার থেকে আপনি কি কি শিখবেন। তারপরে দেখা যাচ্ছে একটা সেকশন থাকবে যেখানে এই ওয়েবিনারটার স্পিকার কে কে, কে কে এই ওয়েবিনারে ক্লাসটা নিবে এই সম্পর্কে।
তারপরে বলা থাকবে যে হ্যাঁ জয়েন করার জন্য যে অপশনটা থাকবে সেইখানে ক্লিক করলে বা ওখানে পেজের ভিতরেও আমাদের একটা ফর্ম থাকবে, যেমনটা আমরা অপটিন পেজে দেখছিলাম। প্রথম দিন যে অপটিন পেজে যে ইমেল অপটিনটা দেখছিলাম, ওইখানে যেমন অপটিন, এই যে আমাদের এখানে যে প্রিভিউ টেমপ্লেট গুলা দেখতে পাচ্ছি, এখানে যেমন একটা ফর্ম দেখতে পাচ্ছি, এরকম টাইপের ফর্মের মাধ্যমে আমরা কিন্তু ওয়েবিনারের জন্য মানুষের কাছ থেকে লিড কালেক্ট করব, এবং সেটাকে আমরা বলতেছি ওয়েবিনারের জন্য রেজিস্ট্রেশন করা। যেমন মনে করেন আমরা হচ্ছে এই যে লাইভ ক্লাসটা করতেছি 7 দিন ব্যাপী, এই লাইভ ক্লাসটা করার আগে আপনাদের কাছ থেকে আমরা হচ্ছে কিছু তথ্য কালেক্ট করছি যে কারা কারা এই ক্লাসটা করতে ইচ্ছুক, এরকম টাইপের হচ্ছে একটা বিজ্ঞাপন দিয়ে আমরা হচ্ছে কিছু তথ্য কালেক্ট করছি। তো এই যে আমরা এখন অনলাইনে ক্লাসটা নিচ্ছি, এটাকে আমরা ওয়েবিনার বলতে পারি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ওয়েবিনারই। তো এখন এই ওয়েবিনারের জন্য আমরা প্রথমে কিন্তু আপনাদের কাছ থেকে ডেটা কালেক্ট করছি, যে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোথায় থাকেন, ফেসবুক আইডি কি, এরকম ইত্যাদি ইত্যাদি। বা এইখানেও আমরা তাই করতেছি। একটা অনলাইনে যখন একটা ওয়েবিনার লঞ্চ করা হবে, তার জন্য যে ফানেলটা আমরা বানাবো, সেই ফানেলের প্রথম স্টেপটা হবে ওয়েবিনারটার জন্য রেজিস্ট্রেশন করা। আর রেজিস্ট্রেশন করার জন্য যথারীতি আমাদের সেই ইমেল অপটিনে আমরা যা করছিলাম মূলত ওই জিনিসই। কিন্তু এইবার আমরা আগে যেমন অপটিন ফানেলের ক্ষেত্রে আমরা অপটিন থেকে ইমেল অপটিন টাইপের ফানেল, এই পেজ টাইপ সিলেক্ট করছিলাম, এইবার আমরা যেটা করব ওয়েবিনার থেকে রেজিস্ট্রেশন টাইপের পেজ সিলেক্ট করব। তো দেখেন, যখন আমরা রেজিস্ট্রেশন টাইপের পেজ সিলেক্ট করলাম, তখন আমাদেরকে যে টেমপ্লেট গুলা এখানে প্রি মেড দেখাচ্ছে, এই টেমপ্লেট গুলা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন যে ওরে, এ তো সেই অপটিন ফানেলের মতোই টেমপ্লেট। আসলে জিনিসটা তাই। এইখানে মনে করেন আমি হচ্ছে এই টেমপ্লেটটাই সিলেক্ট করতেছি। এই টেমপ্লেটটা আমি কিন্তু এখন আপনাদেরকে প্রিমেড টেমপ্লেট দিয়ে কেন দেখাচ্ছি, কারণ আমরা অ্যাকচুয়ালি ডিজাইন কিভাবে করতে হয় একটা ল্যান্ডিং পেজ, সেটা কিন্তু অলরেডি বুঝে গেছি। এখন আমাদের আর একটা পেজের ডিজাইন কিভাবে করতে হয় সেটা আর শেখার দরকার নেই। সেটা এখন আপনারা যত বেশি ডে বাই ডে প্র্যাকটিস করবেন, তত বেশি আপনারা শিখতে পারবেন। এখন যেটা আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে কোন ফানেলে কি কি টাইপের স্টেপ আছে, সো দ্যাট কোন ফানেল কি কি ভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, তাইলে পরে আপনি যে কোনো রকম ডিজাইন আপনি হচ্ছে করতে পারবেন তখন ওই পেজটাতে। যেমন আমরা বলতেছি আজকের যে ওয়েবিনার ফানেল, সেখানে প্রথম স্টেপটা হবে ওয়েবিনার রেজিস্ট্রেশন। তার মানে ফেসবুক অ্যাড এর মাধ্যমে মানুষ যে ল্যান্ডিং পেজটা আসবে, সেইটা হচ্ছে এই ওয়েবিনারের জন্য রেজিস্ট্রেশনের পেজ, এই পেজটা। তখন এই পেজটা আমরা যদি একটু এডিটে আসি, তাহলে দেখেন আমি এতক্ষণ যে বললাম, এইখানে যে দেখেন এখানে ফ্রি ওয়েবিনার, বা যদি আপনার পেইড ওয়েবিনার হয় তাহলে পেইড ওয়েবিনার। জেনারেলি মানুষ হচ্ছে ওয়েবিনার গুলো ফ্রিতেই রাখে। খুব কম মানুষ আছে যে ওয়েবিনার হচ্ছে পেইডে রাখে। যেমন দেখা যাচ্ছে অনেক সময় আছে যে অনেক বিজনেস কোর্স বা হচ্ছে ফিটনেস কোর্স, তারা 1 ঘন্টা পুরো কোর্স না লঞ্চ করে দেখা যাচ্ছে যে 1 ঘন্টার একটা ক্লাস নিতে চাইতেছে, বা 2 ঘন্টার একটা ক্লাস নিতে চাইতেছে, মাস্টার ক্লাস কোর্স বা হচ্ছে ক্র্যাশ কোর্স। তো এই টাইপের কোর্স লঞ্চ করার জন্য দেখা যাচ্ছে সেটাকে আমরা যদি ওয়েবিনারের মধ্যে কল্পনা করি, তাহলে পরে ওইরকম কোর্সের ক্ষেত্রে অনেকেই আছে যে হ্যাঁ না, সাইন আপের পরে আগে পেমেন্ট দিতে হবে, পেমেন্ট দিয়ে তারপরে হচ্ছে সে ওয়েবিনারটায় জয়েন করতে পারবে। তাহলে পরে যখন পেমেন্টের টার্মস চলে আসবে, তখন কিন্তু এরকম অপট ইন পেজের পরে আপনাদেরকে ওই চেক আউট পেজ, মানে অর্ডার পেজ বানাইতে হবে। যখনই আপনাদের পেমেন্টের টার্মস আসবে, তখনই আপনাদের মাঝখানে একটা চেক আউট পেজ চলে আসবে। আচ্ছা, এখন আমাদের এই পেজ হচ্ছে আমরা নর্মালি একটা ওয়েবিনার, যেগুলো যে টাইপের ওয়েবিনার হচ্ছে মোস্টলি আমরা দেখে থাকি, এবং বেশিরভাগ ক্লায়েন্টই যে টাইপের ওয়েবিনার চায়, সেই টাইপের ওয়েবিনারই আমরা আজকে দেখব। তো এইখানে আমরা দেখেন এই যে এই ওয়েবিনারের একটা ছোট্ট এখানে সাব হেডলাইন টাইপ দিছে, তারপরে এখানেও একটা সাব হেডলাইন দিছে, তারপরে এখানে দেখেন ক্যাশ মানি মেশিন। এই যে এইটা, এই হেডলাইনের মাধ্যমে সে এই ওয়েবিনারটা সম্পর্কে একটা ওভারঅল সামারি কিন্তু, যে মেক মানি অনলাইন, বা হচ্ছে লার্ন ক্লিক ফানেল ইন 7 days, এরকম টাইপের যে হেডলাইন গুলো, সেই হেডলাইন গুলো আমরা দিতেছি। তারপরে এখানে একটা প্যারাগ্রাফ লিখছি, তারপরে যে রেজিস্টার মাই স্পট, তার মানে ওয়েবিনারে তো হচ্ছে আপনি জয়েন করবেন। দেখা যাচ্ছে একটা ওয়েবিনারে হচ্ছে এই যে এখানে যেমন বলছে অনলি 200 স্পট, তার মানে
আমাদের এই ওয়েবিনারটাতে আমরা 200 জন লোককে সর্বোচ্চ নিতে পারবো, সো দ্যাট আপনি আপনার জায়গাটা দ্রুত সিকিউর করেন। এই যে এইখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম যদি 100 200 বা 50 জনের হচ্ছে ব্যাপার থাকে কোনো একটা অ্যারেঞ্জ হচ্ছে কোনো একটা ওয়েবিনারে জয়েন করার জন্য, সেক্ষেত্রে যখন হচ্ছে বাইরের দেশে যারা হচ্ছে স্পিকার তারা যদি একটু পপুলার হয়, তাহলে পরে কিন্তু দেখবেন যে 200 সিট একেবারে নিমিষের মধ্যেই হচ্ছে ফিল আপ হয়ে গেছে, খুব নিমিষের মধ্যে 200 সিট ফিল আপ হয়ে গেছে। এই জন্য দেখা যাচ্ছে যে যে আগে আসবে সে আগে পাবেন, এরকম ভাবে আমরা হচ্ছে ওয়েবিনারের রেজিস্ট্রেশনটা করাই। আরো আর যারা দেখা যাচ্ছে যে একটু কম ফ্যামিলি মানে কম পরিচিত মুখ, তাদের ওয়েবিনারে বা তাদের লাইভ ক্লাসে কম মানুষ জয়েন হবে, এটাই স্বাভাবিক। তখন আমরা কি করি, বিভিন্ন রকম দেখা যাচ্ছে যে টাইমারের মাধ্যমে যে আর মাত্র এখানে তখন দেখা যাচ্ছে যে অনলি টু স্পট লেফট, যে আর 2টা মাত্র সিট আছে, ভেরি লিমিটেড ওয়েবিনার, তাড়াতাড়ি তুমি সাইন আপ করো, এই টাইপের কথাবার্তা বললে তখন দেখা যাচ্ছে আমরা সাইন আপ করাই। ঠিক আছে? তো এই সেইটা হচ্ছে মানে এইখানে যে টেক্সট গুলো আপনি লিখবেন সেইটা একান্ত মানে মার্কেটিং পার্সপেক্টিভ থেকে আপনাকে আর কি লিখতে হবে। এখন এই যে টেক্সট গুলা আছে এই পেজের ভিতরে, এই টেক্সট গুলাকে বলা হচ্ছে কপি। অনেক আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন ক্লায়েন্ট যদি বলে যে আমি তোমাকে কপি সাপ্লাই দিব, তুমি হচ্ছে ডিজাইন করো, তখন দেখা যাচ্ছে যে আমরা মনে করতে পারি যে হ্যাঁ, সে হয়তো আমাকে বলতেছে ডুপ্লিকেট করতে বা কোনো কিছু একটা এরকম। বাট অ্যাকচুয়ালি অনলাইনে কপি বলতে এই কন্টেন্টকে বোঝায়, এই মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কপি বলতে কন্টেন্টকে বোঝাইতেছে। ঠিক আছে? যে কপি রাইটিং, কপি, সেলস কপি, এই এইরকম টার্মস আপনারা শুনবেন। তো এখন দেখা যাচ্ছে আপনাকে এই পেজের জন্য আপনাকে কন্টেন্ট দিয়ে দিল বা কপি দিয়ে দিল, আপনি সেই অনুযায়ী ডিজাইন করলেন, কিন্তু জেনারেলি আপনার যে একটা ওয়েবিনার পেজের রেজিস্ট্রেশন পেজের কনসেপ্ট এইরকমই হবে। যে এইখানে হচ্ছে যেটা এই পেজটা ওপেন করার আগে বললাম যে একটা টাইটেল থাকবে, সেখানে একটা প্যারাগ্রাফ থাকবে, কে কে এই ওয়েবিনারে হচ্ছে স্পিকার হিসেবে থাকবে, কতগুলো সিট আছে সেই রকম কিছু থাকতে পারে, কবে অনুষ্ঠিত হবে, কখন 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 অনুষ্ঠিত হবে সেইটা, তারপরে একটা পপ আপে বা এখন যদি আমরা পপ আপে যাই, দেখেন এইখানে কিন্তু আমাদের এই যে নাম আর ইমেল অ্যাড্রেস কালেক্ট করতেছি, এই জিনিসটা হয় আমাদের পপ আপে থাকবে অথবা পেজের ভিতরেই থাকতে পারে। পেজের ভিতরে এইখানে আমরা পপ আপে না দিয়ে যদি এইখানে দিয়ে দিতাম তাহলে পরে এইখানে হইতো, কিন্তু আমরা এখানে না দিয়ে আমরা পপ আপে দিয়েছি, এক জায়গায় দিলেই হলো। কিন্তু এইটা এখন কোথায় দিবেন এইটা নির্ভর করতেছে আপনার ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমি পপ আপে চাইতেছি, তাহলে পপ আপে, ক্লায়েন্ট যদি বলে যে আমি বডির এইখানে চাইতেছি, তাহলে এইখানে দিবেন ওইরকম ভাবে। আর তারপরে দেখেন পরে আরেকটা সেকশন যে হোয়াট ইউ উইল লার্ন অন দিস ফ্রি ওয়েবিনার, মানে এই ওয়েবিনার থেকে আপনি কি শিখবেন। জেনারেলি আমাদের হচ্ছে ওয়েবিনারের যে রেজিস্ট্রেশন পেজ, সেই রেজিস্ট্রেশন পেজে এই সব কথাবার্তা গুলোই থাকে। আপনি যদি মনে করেন কোনো ক্লায়েন্ট বলে যে না এর সাথে করে তুমি আমার কিছু প্রিভিয়াস যারা আমি এর আগে যেসব ওয়েবিনার হোস্ট করছি সেই সব ওয়েবিনারে যারা জয়েন করছে তাদের রিভিউ, তারা যেসব রিভিউ দিছে সেই সব রিভিউ গুলো আপনি শো করতে চান, দেখা যাচ্ছে যে ফেসবুকের থেকে বা হচ্ছে গুগল ম্যাপের থেকে বা আরো যেসব হচ্ছে ট্রাস্ট পাইলট আছে সেই সব জায়গায় দেখা যাচ্ছে স্ক্রিনশট বা তাদেরকে এমবেড করে এখানে দেখা যাচ্ছে আপনাকে সেই টেস্টিমোনিয়াল গুলা শো করতে দিল, তখন আপনি সেইভাবে যেভাবে বলবে আপনি সেইভাবে টেস্টিমোনিয়াল গুলাকে অ্যাড করে দিলেন। ঠিক আছে? কিন্তু মূল হচ্ছে জিনিসগুলা এইগুলাই হচ্ছে জেনারেলি একটা ওয়েবিনারে সাইন ইন করার জন্য বা স্পটে হচ্ছে রেজিস্টার করার জন্য যে ইনফরমেশন গুলো লাগে, জেনারেলি ওয়েবিনার রেজিস্ট্রেশন পেজে ওই জিনিসগুলাই দেওয়া থাকে। আচ্ছা, ওয়েবিনার রেজিস্ট্রেশন করার পরে যে পেজটা আসে, আমরা জেনারেলি অপটিন পেজের ক্ষেত্রে কি দেখছিলাম, যে অপটিন পেজে আমরা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর নাম এগুলো কালেক্ট করার পরে যখন আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করতেছিলাম, তখন আমাদের সামনে একটা থ্যাংক ইউ পেজ আসতেছিল যে হ্যাঁ আপনার তথ্য সাবমিটের জন্য ধন্যবাদ, আপনি আপনার ফ্রি পিডিএফটা এখানে ডাউনলোড করুন, এইখান থেকে আপনারা হচ্ছে তারপরে চাইলে আমরা হচ্ছে যে আমাদের কমিউনিটিতে জয়েন করেন, এই টাইপের যে জিনিসগুলো দেখছিলাম। এইখানেও তাই, আপনি যেহেতু এটা ওয়েবিনার রেজিস্ট্রেশন, তার মানে আপনি যদি কোনো একটা প্রোগ্রামে রেজিস্ট্রেশন করেন অবশ্যই আপনাকে একটা থ্যাংক ইউ দিবে বা আপনাকে একটা কনফার্মেশন দিবে। এটাকে আর ওয়েবিনারের ক্ষেত্রে আমরা এটাকে ওয়েবিনার কনফার্মেশন বলতে পারি।
আর এই ওয়েবিনার কনফার্মেশনটাকে আমরা বা রেজিস্ট্রেশন কনফার্মেশন বলতে পারি, বা আমরা এটাকে বলতে পারি যে সিট কনফার্ম। এখানে স্টেপের নামটা আসলে কি দিব এইটা ডিপেন্ড করতেছে টোটালি আপনার উপরে, আপনি যেভাবে নেমিং কনভেনশন করতে পছন্দ করেন বা আপনার ক্লায়েন্ট যে যে নাম দিয়ে দিতে বলবে স্টেপগুলার, সেই সেই অনুযায়ী আপনার হচ্ছে এই নেমিং কনভেনশনটা হবে। আর এই নেমগুলো আমরা তো যে কোনো সময় আবার মডিফাই করতে পারি। আচ্ছা, তাহলে প্রথম স্টেপটা আমরা রেজিস্ট্রেশন করলাম। পরের স্টেপে এসে ওয়েবিনার কনফার্ম পেজের মধ্যে আসার পরে দেখেন ওয়েবিনার থ্যাংক ইউ, বা আপনি চাইলে এখানে নামটা থ্যাংক ইউ দিতে পারেন। আপনি যখন এখানে দেখেন ওয়েবিনার, এইখান থেকে যখন থ্যাংক ইউটা সিলেক্ট করবেন তখন আমাদের পেজের টাইপটা কি হয়ে যায় দেখেন। আচ্ছা, এখন আমরা ওয়েবিনার থ্যাংক ইউ এর টেমপ্লেটে আছে, এখন আমরা টেমপ্লেট সিলেক্ট করিনি। আচ্ছা, টেমপ্লেট একটা সিলেক্ট করে ফেলি। ধরেন আমরা এই টেমপ্লেটটাই চয়েস করতেছি। এবার দেখেন ওয়েবিনার কনফার্মেশন। আগে আমরা যখন থ্যাংক ইউ টাইপের পেজ নিতাম অপটিন ফানেলের ভিতর থেকে, অপটিনের ভিতর থেকে, তখন কি হয়েছে, পেজের টাইপটা হয়েছে থ্যাংক ইউ। আর এখন হয়েছে ওয়েবিনার কনফার্মেশন, এইটাই পার্থক্য। আর এই পার্থক্যটার কারণেই যখন আমরা ওয়েবিনার এর জন্য থ্যাংক ইউ পেজ নিব তখন আমাদেরকে এই ওয়েবিনার কনফার্মেশন পেজ টাইপই নিতে হবে, ওয়েবিনারের থেকে থ্যাংক ইউ পেজে নিতে হবে। এখন এই ওয়েবিনার কনফার্মেশন বা ওয়েবিনার থ্যাংক ইউ পেজে কি কি থাকবে সেটা একটু দেখি। এইখানে এই দেখেন, এইখানে এরকম থাকবে যে ক্লায়েন্ট, আপনার যদি কোনো ক্লায়েন্টের জন্য বানান, সেই ক্লায়েন্টটা দেখাচ্ছে যে মানে যে ওয়েবিনারের হোস্ট, যে ওয়েবিনারের ক্লাসটা নিবে তার ছবি দিলেন, তারপর দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট, গ্রেট, ইউ আর নাও সাকসেসফুলি কনফার্মড ফর দ্য ওয়েব ফর দিস ওয়েবিনার। তার মানে আপনার যে সিটটা কনফার্ম হলো সেটার একটা কংগ্রেচুলেশন মেসেজ আপনাকে দিল। তারপরে আপনার টিকিট সম্পর্কে এখানে হচ্ছে কিছু লিখা লিখে দিল, তারপরে আপনার হোস্ট কে, তার টাইটেল কি, স্কিল কি, তার ডেজিগনেশন কি, এইসব দিল, কবে কখন হবে সেইটা। আপনার দেখা যাচ্ছে যে এইখানে অ্যাড টু ক্যালেন্ডার, যদি এমন হয় যে আপনার এইটা হচ্ছে ওয়েবিনারটা হবে হচ্ছে 10 দিন পরে, যেমন এখানে মনে করেন যদি আমরা এখানে দিয়ে দিতাম যে সাপোজ আজকে 1 অক্টোবর, আমরা হচ্ছে 9 অক্টোবরে দিব, সাপোজ অক্টোবর 9। এখন যদি এটা 9 অক্টোবরে আমরা দিতাম, মনে করেন এই ওয়েবিনারটা, তাহলে পরে কি হইতো যে 9 অক্টোবরে বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত এই 2 ঘন্টা এই ওয়েবিনারটা হবে। তাহলে পরে তো আপনারা যারা আজকে সাইন আপ করতেছেন তাদের জন্য আরো 7-8 দিন পরে। তো এই 7-8 দিন পরের জন্য আমরা এই যে এখানে অ্যাড টু ক্যালেন্ডার বলে একটা এলিমেন্ট আমরা এখানে আমরা অ্যাড করে রাখতে পারি। এই অ্যাড টু ক্যালেন্ডারের মাধ্যমে কি হচ্ছে, আপনার যে গুগল ক্যালেন্ডার, সেই গুগল ক্যালেন্ডারে আপনি কিন্তু অ্যাড করে ফেলতেছেন এটাকে। তো এই যে গুগল ক্যালেন্ডারে অ্যাড করার ফলে কি হলো, আপনার যখন আহ, আপনার 9 তারিখ আসবে তখন আপনাকে গুগল অটোমেটিক একটা রিমাইন্ডার দিবে যে আজকে তোমার তো অমুক সময়, মানে 5টা যদি হয় তাহলে 5টা বাজার দেখা যাচ্ছে যে 30 মিনিট আগে আপনাকে একটা ওয়ার্নিং দিল যে তোমার তো আর আধা ঘন্টা পরে একটা ওয়েবিনারে জয়েন করা আছে। আচ্ছা, এই গেল। এইভাবে করে আপনার মানে এটা হচ্ছে ফিউচারে যদি আমাদের মানে ওয়েবিনারটা যদি ফিউচারে হোস্ট করা হয় তাহলে পরে এরকম হচ্ছে ভাবে আমরা একটা পেজ বানাইতে পারি। আবার দেখা যাচ্ছে আমাদের যদি এরকম হয় যে এই কনফার্মেশন পেজটা বাদ দিয়ে দিচ্ছি, আবার আরেক ধরনের কি যে আপনি ওয়েবিনারটা আপনার হচ্ছে যে আর 10 মিনিট পরে ওয়েবিনার, তখন ওইরকম ক্ষেত্রে কি হবে যে থ্যাংক ইউ দিলাম আমরা স্টেপের নাম, এইখানে আমরা হচ্ছে ওয়েবিনার থ্যাংক ইউ, এইখানে দেখেন আমাদের একটা, এই টেমপ্লেটটা একটু দেখি। আচ্ছা, আরেক ধরনের ওয়েবিনার হয় যেটা হচ্ছে ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে
কোনো লাইভ ওয়েবিনার হোস্ট করতেছে না, ক্লায়েন্ট কোনো একটা ওয়েবিনার রেকর্ড করে রাখছে। ঠিক আছে, মনে করেন যে কোনো একটা 2 ঘন্টার ভিডিও সে রেকর্ড করছে কোনো একটা কিছুর উপরে। মনে করেন কোনো একটা ডাক্তার সে তার মেডিকেল সায়েন্সের উপরে কোনো কোনো একটা টপিক নিয়ে সে 2 ঘন্টা বা 1 ঘন্টার একটা ওয়েবিনার সেশন রেকর্ড করছে। সে কিন্তু অলরেডি হচ্ছে রেকর্ড করে রেখে দিচ্ছে। এতক্ষণ আমি আপনাদেরকে যে সিনারিওটা দেখাইছিলাম আগে, সেটা হচ্ছে যদি ওয়েবিনারটা আপনার 9 তারিখে হোস্ট হয় বা ভবিষ্যতে কোনো একটা দিনে হোস্ট হয়, তাহলে পরে আপনি ওয়েবিনারের পেজটা ওয়েবিনারের হচ্ছে যে রেজিস্ট্রেশন পেজ বানাইলেন আর ওয়েবিনারের থ্যাংক ইউ পেজ বানাইলেন। এই 2টা পেজ বানাই আপনি কিন্তু ওই ওয়েবিনারটাকে ওই পর্যন্ত রেখে তারপরে বাকি কাজ কি হবে, 9 তারিখের যে ওয়েবিনারটা হোস্ট হবে সেই ওয়েবিনারে জয়েন করার জন্য যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনি যে লোকগুলা সাইন আপ করলো আপনার কাছে ওয়েবিনার রেজিস্ট্রেশন পেজ থেকে, ওই লোকগুলোর তো ইমেল অ্যাড্রেস আপনার কাছে অলরেডি তখন আছে। এবার ওই লোকগুলোর কাছে আপনি কি করলেন, ইমেলের মাধ্যমে আপনি তাদেরকে হচ্ছে, যদি আপনার ওয়েবিনারটা হচ্ছে আপনি জুমের মাধ্যমে নেন তাহলে জুমের লিংক দিয়ে দিলেন। আপনি ওয়েবিনারটা যদি হচ্ছে আহ, হচ্ছে এই গুগল মিটের মাধ্যমে নেন তাহলে পরে আপনি গুগল মিটের লিংক দিয়ে দিলেন। আপনি যদি হচ্ছে মাইক্রোসফট টিমের মাধ্যমে নেন তাহলে মাইক্রোসফট টিমের লিংক দিয়ে দিলেন। তার মানে আপনি যে মাধ্যমে ওয়েবিনারটা নিবেন সেই মাধ্যমের যে লিংকটা, জয়েন করার যে লিংকটা, সেই লিংকটা আপনি ইমেলের মাধ্যমে সবাইকে পাঠিয়ে দিবেন। এখন যেমনটা হচ্ছে আমরা হচ্ছে এই যে ক্লাসটাতে 7 নম্বর ক্লাস, যে এই ক্লাসে জয়েন করার জন্য আপনাদেরকে আমি লিংকটা তো ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছি। যেহেতু আমরা এখানে সবাই ক্লোজ ভাবে হচ্ছে অলরেডি জানাশোনা অবস্থায় আছে, আমরা কিন্তু এখানে তেমন কোনো ফর্মালিটিস মেনটেন করি নাই। কিন্তু যখন আপনি হচ্ছে এরকম মানে বড় মাপের কোনো একটা ওয়েবিনার হোস্ট করবেন, সে হচ্ছে আপনার এখানে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার হচ্ছে যারা পার্টিসিপেন্ট তারা জয়েন করবে, তখন তো আর আপনি এরকম ইনফর্মাল ওয়েতে আপনি কাজ করতে পারবেন না। আপনি তাদের কাছ থেকে যে ডিটেলস কালেক্ট করছেন সেই ডিটেলস এর ভিতরে আপনার কাছে ইমেল বা ফোন নাম্বার যাই থাকুক না কেন, সেইটার মাধ্যমে তখন আপনাকে কিন্তু তার কাছে জয়েন করার লিঙ্কটা ফর্মাল ওয়েতে পাঠাতে হবে। এইভাবে আপনি পাঠায় তাকে জয়েন লিঙ্কটা পাঠাইলেন। আর মনে করেন আপনি অলরেডি হচ্ছে একটা ওয়েবিনারের যে ভিডিওটা ক্লাসটা সেটা আপনি রেকর্ড করে রাখছেন। যেমন আমরা বলতেছিলাম যে একজন ডাক্তার উনি কি করছেন, কোনো একটা টপিকের উপরে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের উপরে সে 2 ঘন্টার বা 1 ঘন্টার একটা সেশন সে রেকর্ড করছে ডাক্তার। করার পরে উনি ওই ভিডিওটা কিন্তু অলরেডি অনলাইনে হোস্ট করে রেখে দিচ্ছে। এখন কি করবে, ওয়েবিনারের মাধ্যমে মানুষকে সাইন আপ করায়ে তাকে ওই ভিডিওটা দেখতে ইনসিস্ট করবে। তো সেই রকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইরকম আমরা থ্যাংক ইউ পেজ বানাতে পারি। ওই ক্ষেত্রে রেজিস্ট্রেশন পেজ কিন্তু একই রকম হবে, যে এই রেজিস্ট্রেশন পেজের হচ্ছে হোস্টকে, স্পিকার হচ্ছে অমক ডাক্তার। এখান থেকে আপনি কি কি জানতে পারবেন, এই হেলথ বেনিফিট গুলা জানতে পারবেন, বা এই হ্যাবিট গুলা কি করে গ্রো করা যায় সেটা সম্পর্কে জানতে পারবেন, হেলদি লাইফ কি করে লিড করা যায় সেগুলো জানতে পারবেন। এই সব বিস্তারিত থাকলো। তারপরে যখন থ্যাংক ইউ পেজে আসলো তখন হ্যাঁ আপনার সিট কনফার্ম হয়েছে, তখন এইখানে কিন্তু আর আমার ফিউচার ডেট থাকবে না। এখানে কিন্তু তখন থাকবে যে মিটিং স্টার্টস ইন 10 মিনিট বা 5 মিনিট। আপনি যত মিনিট পরে আপনি মিটিংটা হোস্ট করবেন বা মিটিংটা ক্লাসটা শুরু করাবেন, ওই সময়টা আপনার এখানে লেখা থাকবে। কিন্তু এইখানে একটা জিনিস দেখেন, এই পুরো সিনারিওটাই কিন্তু তখন হবে একদম পুরোপুরি ফেক। কারণ কি, আপনার যে ক্লাসটা সেটা অলরেডি রেকর্ড করা, অলরেডি সেই রেকর্ড করা ক্লাসটাই আপনি দেখাবেন। তাহলে পরে এইখানে যে আপনি লিখবেন যে ক্লাস ইয়োর লাইভ ওয়েবিনার উইল স্টার্ট ইন 10 মিনিট, তাহলে 10 মিনিটের মধ্যে আপনার ওয়েবিনার স্টার্ট হয়ে যাবে। তার মানে মানুষকে একটা তড়িঘড়ির মধ্যে রাখা, যে ও আচ্ছা এখনই শুরু হয়ে যাবে, তাহলে আমি আমার হচ্ছে হেডফোন, তারপরে হচ্ছে যদি আমার ল্যাপটপ সবকিছু ঠিকঠাক আছে কিনা সব গুছাই নিয়ে দেখা যাচ্ছে আপনি তড়িঘড়ি শুরু করে দিলেন আমাকে ওই মিটিংটাতে জয়েন করতে হবে বলে।
তো এইরকম কাজই জেনারেলি হচ্ছে রেকর্ডেড ওয়েবিনার গুলোতে মানুষ করে থাকে বা ক্লায়েন্টরা করে থাকে। তখন দেখা যাচ্ছে এখানে কাউন্টডাউন টাইমার যেটা, সেই টাইমারটাও আপনাকে ওইভাবে সেট করে দিল যে আর 2 মিনিট পরেই হয়তো শুরু হয়ে যাবে, এরকম টাইপের কাউন্টডাউন টাইমার, ঘড়ি ঘুরতেছে। যখন আপনার সামনে এরকম ঘড়ি ঘুরবে তখন কিন্তু আপনার অটোমেটিক বিলিভে চলে আসবে যে আচ্ছা আর আমার মতো 2 মিনিট টাইম আছে, আমি তাহলে ক্লাসটা শুরু করার জন্য একটা যে প্রিপারেশন গুলো দরকার সেটা নেওয়া শুরু করে দিই। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে তখন আপনার এইখানে কোনো কিছু একটা বাটন থাকলো যে না আমি আর দেখা যাচ্ছে 10 মিনিট আপনার এখানে টাইমার আছে, আপনি না আমি আর অপেক্ষা করতে পারতেছি না, আমাকে রেকর্ডেড ভিডিওটাই দেখায় দাও। তখন কি হবে? তখন দেখা যাচ্ছে এই বাটনে ক্লিক করলেও আপনাকে ওই রেকর্ড পেজেই নিয়ে যাবে। আবার হচ্ছে এই টাইমারটা 10 মিনিট পরে বা 2 মিনিট পরে আপনি যা টাইমার সেট করে দিবেন সেই টাইমার অনুযায়ীও এখান থেকে রিডিরেক্ট হয়ে ওই পরের স্টেপে যে আপনার যে রেকর্ড করা ভিডিও আছে সেইখানে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে? এইভাবে করে জেনারেলি আমরা হচ্ছে ওইরকম ক্ষেত্রে একটা হচ্ছে ফেক থ্যাংক ইউ পেজ ডিজাইন করি। তারপরে কি আসলো, থ্যাংক ইউ পেজ থেকে আপনাকে ওই যে রেকর্ডেড ভিডিওটা সেটা কিন্তু আপনাকে দেখাবে। আবার এই যে রেকর্ডেড ভিডিওটা আপনি চাইলে 7 দিন পরে এইভাবেও আপনি 7 দিন পরে কিন্তু এই পেজেরই লিংক দিয়ে কিন্তু আপনি হচ্ছে তাকে বোকা বানাইতে পারবেন যে ও আচ্ছা আজকে এই রেকর্ডটা হয়েছে। আচ্ছা, এখন মনে করেন এখানে আমাদের কি হবে, ওয়েবিনারটা ব্রডকাস্ট হবে। ওয়েবিনার ব্রডকাস্ট, তার মানে এইখানে ওয়েবিনারটা হচ্ছে মানুষের কাছে পৌঁছায় দেওয়া হবে, বা যারা হচ্ছে এই ওয়েবিনারের জন্য রেজিস্ট্রেশন করছে তাদের কাছে ওয়েবিনারটা পৌঁছায় দেওয়া হবে। এই জন্য এখানে আমাদের ওয়েবিনার থেকে ব্রডকাস্ট হবে। এখন দেখেন এই ওয়েবিনার ব্রডকাস্ট রুমের ভিতরে আমরা হচ্ছে এই টেমপ্লেটটাই মনে করেন চয়েস করলাম। এইখানে এসে কি হবে, এইখানে এসে আর কিছুই না, আমাদের যে রেকর্ড করা ভিডিওটা আছে সেই ভিডিওটা আমার এইখানে হচ্ছে আমি লিংক দিয়ে দিব। এই পেজে তো হচ্ছে ওই আমাদের যে এই পেজ, এইখান থেকে যখন টাইমারটা শেষ হয়ে গেল তখন আমাদেরকে এই পেজে নিয়ে আসলো। ঠিক আছে? এই পেজে তখন আমাদেরকে টাইমারটা যেই শেষ হয়ে গেল তখন আমাদেরকে এই পেজে নিয়ে এসে আমাদেরকে ওয়েবিনার, তখন এই যে উই আর লাইভ উইথ জিম জনসন, মানে তখন মনে হবে যে ও আচ্ছা এই লোকগুলোর সাথে আমি অলরেডি হচ্ছে লাইভ মিটিং করতেছি, এরকম টাইপের একটা ফিল নিয়ে আসা হয়। আর তখন আর কিছুই না, এখানে জাস্ট একটা হচ্ছে রেকর্ডেড ভিডিও লিংক দিয়ে দেওয়া হয়, সেই ভিডিওটা জাস্ট অ্যাজ ইউজুয়াল নর্মালি হচ্ছে যেভাবে একটা ভিডিও প্লে হয় সেইভাবে প্লে হইতে থাকে। একটা ভিডিও যেভাবে প্লে হয় ওইভাবেই প্লে হবে। এইখানে একটা বিষয় যে আপনি যদি ইউটিউবের ভিডিও দেন তখন কি হয়, ইউটিউবের আমাদের যখন ইউটিউবের ভিডিও এমবেড করি, একটা জিনিস দেখায় আপনাদেরকে। ধরেন এই ভিডিওটাই আমরা হচ্ছে প্লে করব, আমি এইখানে হচ্ছে লিংকটা দিয়ে দিচ্ছি। এইবার যদি আমি এটাকে এখানে আপডেট করি, ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে জেনারেলি এরকম যে ওয়াচ অন ইউটিউব, ওয়াচ লেটার, শেয়ার, কোন অ্যাকাউন্টের থেকে শেয়ার করা হয়েছে, টাইটেল কি, এইসব জিনিসগুলো শো করে। কিন্তু এইটা কিন্তু যখন আপনি ওয়েবিনার হোস্ট করবেন তখন কিন্তু এরকম ভাবে যদি আপনি ইউটিউবের ভিডিও শেয়ার করে দেন তখন কিন্তু এটা প্রফেশনাল হয় না। এই জন্য আমরা যখন এইখানে আসছিলাম প্রথমে দেখেন ভাইমিও, এই ভাইমিওর যে লিংক, এইখানকার যে ভিডিওগুলো এইগুলাতে জেনারেলি এইসব জিনিসগুলো শো করে না, যার জন্য এটা মোর প্রফেশনাল। আপনি ভিমিওর দিতে পারেন লিংক, আপনার হচ্ছে আরেকটা ভিডিও, এইগুলাতে কি ভিডিওর প্রাইভেসি বজায় থাকে। ঠিক আছে? এখানে ভাইমিও থাকতে পারে, তারপর উইথ শেয়ার, এই যে উইথ শেয়ার থাকতে পারে। তারপরে এইগুলা দিয়ে আমরা হচ্ছে রেকর্ডেড ভিডিও শো করাইতে পারি। আর যদি আপনার মনে হয় যে না এই যে মানুষগুলোর সাথে লাইভ আছে, অনেক সময় দেখবেন যে ইউটিউবে যখন লাইভ স্ট্রিমিং হয় তখন পাশে একটা চ্যাট অপশন থাকে, যেমনটা আমরা এই যে এইখানে গুগল মিটের মাধ্যমে যে ক্লাস করতেছি, পাশে আমাদের যে ইনকল মেসেজের অপশন আছে। ঠিক আছে? ইনকল মেসেজের যে অপশন আছে, তার মানে এই ইনকল মেসেজে আপনারা বলতেছেন যে
কথা শোনা যাচ্ছে না বা লেট হয়ে গেল, এরকম টাইপের যে মেসেজগুলো আপনারা দিচ্ছেন, এই মেসেজগুলোর কিন্তু আমি পড়তে পারতেছি, আপনাদেরকে আমি রিপ্লাই করতে পারতেছি, তাই না? তখন কি হইতেছে, যখন হচ্ছে আমি আপনাদেরকে ওইগুলা রিপ্লাই করতেছি, তখন আপনাদের কাছে মনে হবে ও আচ্ছা, আমাকে তো হচ্ছে রিপ্লাই করলো, তার মানে আমাকে দেখছে বা আমাকে চিনছে। যে জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন সময় যে ফেসবুকে যে বিভিন্ন সেলিব্রিটিরা লাইভ করে যখন, তখন যে মানুষ হচ্ছে সেটাতে কমেন্ট করতেছে, তারা কমেন্ট গুলার নাম ধরে ধরে রিপ্লাই করতেছে, তখন তাদের ওই সেলিব্রিটির যে ফ্যান্স গুলা তারা কিন্তু মনে করে ও আচ্ছা, তখন আমাকে তাই আমার কথা সে বললো, আমাকে সে মেনশন করলো, তখন সে কিন্তু একটা হ্যাপি ফিল করে। তো ওয়েবিনারের ক্ষেত্রেও কিন্তু ওই জিনিসটা হয়, যখন মনে করেন এই যে জিম জনসন আর হচ্ছে রব রবার্টসন এরা যখন লাইভ করতেছে, মনে করেন এই ভিডিওটা যদি তাদের একটা লাইভ ওয়েবিনার তারা করতে, অ্যাকচুয়ালি তারা রেকর্ডেড ভিডিও করছে, বাট তারা ফিল করাইতেছে মানুষকে যে আমরা লাইভ করতেছি কিভাবে, এই পাশে একটা চ্যাট উইন্ডো দিয়ে। সেই চ্যাট উইন্ডোতে আমরা যেমন ফেসবুকের বিভিন্ন পেজে অটো রিপ্লাই সেট করে রাখি না, বা ফেসবুকে বলেন বা যে কোনো জায়গায় আমরা অটো রিপ্লাই যে সেট করে রাখি, এইখানেও ঠিক অটো রিপ্লাই সেট করার মাধ্যমে দেখা যাচ্ছে যে এই এই পেজে এখানে জন আর হচ্ছে রব ওয়েবিনারে কথা বলতেছে, সেইখানে আমি তাকে মেসেজ লিখলাম যে হ্যাঁ আমি তো এই জিনিসটা দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। তখন দেখা যাচ্ছে আমার নাম ধরে যে হাই মারুফ, হ্যাঁ তোমার মেসেজটা আমরা পাইছি, এই টাইপের একটা অটো রিপ্লাই টাইপের কোনো কথা আমাদের সামনে দিয়ে এসে গেল। তখন কিন্তু আমি ও আচ্ছা, তাহলে সে কথা কথা বলতে বলতে আমার রিপ্লাইও দিছে। তখন কিন্তু আমার মধ্যে একটা অটোমেটিক বিশ্বাস চলে আসবে যে না, আমি লাইভ মিটিং এই করতেছি। এই কাজগুলা করার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে থার্ড পার্টি ওয়েবিনার হোস্টিং হচ্ছে হোস্ট ইন্টিগ্রেট করতে হয়। যেমন এইখানে যেমন আমরা রেকর্ডের একটা কি করছি, একটা ভিডিও এলিমেন্ট নিয়ে নিছি, তখন এখানে আমরা কাস্টম কাস্টম এই যে কাস্টম জেএস এইচটিএমএল এরকম একটা কোড নিয়ে এর ভিতরে আমরা স্ক্রিপ্ট কোড বসায় দিব। কোন স্ক্রিপ্ট কোড বসায় দিব? ওই যে কাস্টম থার্ড পার্টি প্ল্যাটফর্ম গুলো আমরা ব্যবহার করে আমাদের ওয়েবিনার হোস্ট করতেছি, সেই প্ল্যাটফর্ম আমাদেরকে কাস্টম কোড দিবে, সেই কোড আমরা নিয়ে এসে জাস্ট কপি করে এখানে বসায় দিব। ওইরকম টাইপের কিছু কাস্টম প্ল্যাটফর্মের নামের মধ্যে একটা আছে ওয়েবিনার জাম, ওয়েবিনার জ্যাম আছে। এই ওয়েবিনার জ্যাম ট্যাম এগুলা কি, আপনার যে ভিডিওটা রেকর্ড করা আছে আপনি সেই ভিডিও এই ওয়েবিনার জ্যামে আপনি কনফিগার করে দিবেন। কনফিগার করে আপনি অটো রিপ্লাই টিপ্লাই গুলো সব কনফিগার করে দিলেন, দিয়ে আপনি হচ্ছে একটা ওয়েবিনার হোস্ট করবেন। এই যে দেখেন এখানে স্যাম্পলে কিন্তু দেখাচ্ছে যে এই লোকগুলা হচ্ছে ওয়েবিনারে হচ্ছে কথা বলতেছে, পাশ দিয়ে দেখেন একটা যে স্টিকি মেসেজ টাইপের অপশন। তার মানে যে যে এখানে মেসেজের সবাই মনে করবে ও আচ্ছা আমরা হচ্ছে ওই ওয়েবিনারের স্পিকারদের সাথে কথা বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা এই ওয়েবিনার জ্যাম বা এই টাইপের যেসব প্ল্যাটফর্ম গুলো তারা ম্যানিপুলেট করে দিতেছে। আচ্ছা, এই ওয়েবিনার জ্যামের মতো আরো কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন ইভার ওয়েবিনার, এটা একটা প্ল্যাটফর্ম আছে ইভার ওয়েবিনার, তারপরে ইজি ওয়েবিনার একটা আছে, ইজি ওয়েবিনার, গো টু ওয়েবিনার নামে একটা আছে। এরকম টাইপের বেশ কিছু এরকম ওয়েবিনার হোস্টিং প্ল্যাটফর্ম আছে, যেখানে আপনারা হচ্ছে এই যে ওয়েবিনার সফটওয়্যার ভার্চুয়াল কনফারেন্স আপনারা এখানে হোস্ট করে সেইগুলা দিয়ে হচ্ছে মানুষের সাথে ইন্টারেক্ট করা যায়। হ্যাঁ, ওইখানে যেমন রেকর্ড ভিডিও দিয়ে আপনি মানুষকে হচ্ছে আহ, বোকা বানাইতে পারেন, যেমন তেমনি আপনি ওখানে এইখানে যেমন আমরা গুগল মিটের মাধ্যমে আপনাদের সাথে এই যে আপনারা মেসেজে রিপ্লাই দিলে আমি রেসপন্স করতে পারি, হ্যাঁ ওখানেও ওই রকম ভাবে লাইভ করা যাবে, রেকর্ডেড করা যাবে, সব রকম প্রসেসই ওই এইসব প্ল্যাটফর্ম গুলোতে করা যায়। তো এইগুলা হচ্ছে আসলে অ্যাডভান্স টপিক। আপনারা জাস্ট একটা ওয়েবিনার ফানেলের ভিতরে কি কি থাকে এই প্রসেসটা বুঝলে পরে অ্যাটলিস্ট আপনারা মোটামুটি ক্লায়েন্টের কাজ করতে পারবেন, এবং সেই সাথে সাথে
তখন ডে বাই ডে হচ্ছে কাজ করতে করতে কিন্তু অ্যাডভান্স টপিক গুলো আপনাদের ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে। আচ্ছা, এই গেল আপনার হচ্ছে ওয়েবিনার ব্রডকাস্ট পেজ। তারপরে আপনার হচ্ছে আরেকটা থাকবে, সেটা হচ্ছে ওয়েবিনার ওয়েবিনার রিপ্লে পেজ। এই রিপ্লে পেজের কাজ আর কিছুই না, আমাদের এই যে ওয়েবিনার ব্রডকাস্ট পেজ, এই ব্রডকাস্ট পেজেরই একটা কপি হচ্ছে ওয়েবিনার পেজ। এই ওয়েবিনার এখানেও কিন্তু ওয়েবিনার রিপ্লাইতেও আপনাকে ওয়েবিনার ব্রডকাস্ট, এই যে ব্রডকাস্ট রুম এইটাই সিলেক্ট করতে হবে এবং আপনি ওই সেম টেমপ্লেটটাই এইখানে ওয়েবিনার ব্রডকাস্টে যে টেমপ্লেটটা ব্যবহার করছেন এখানেও সেই টেমপ্লেটটাই আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনি চাইলে হচ্ছে ওইটার ডিজাইনটা একটু চেঞ্জ করতে পারেন, ইটস আপ টু ইউ। এখন এই ওয়েবিনার রিপ্লাই এর কাজটা কি? এই ওয়েবিনার রিপ্লাই যে রুমটা, এইখানে মানুষকে ডিরেক্ট বলে দেওয়া যে হ্যাঁ আমার ওয়েবিনারটা তুমি তো মিস করে গেছো, তুমি হচ্ছে আমার এই যে ওয়েবিনার তুমি মিস করে গেছো, সো দ্যাট এখন তুমি চাইলে আমার হচ্ছে ওয়েবিনারটা আমি রেকর্ড করে রাখছি, তুমি ওইখান থেকে রিপ্লাইটা দেখে নিতে পারো। অথবা দেখা যাচ্ছে যে যে ব্যক্তিটা জয়েন করছে সে কোনো না কোনো একটা টপিক তার মনে পড়তেছে না, সে মনে করতেছে ওহো আমার একটু আরেকবার একটু রিভিউ করে নিলে ওই জায়গাটা একটু দেখে নেওয়া দরকার, সে চাইলে তখন আবারও ওই ওয়েবিনারটা রিপ্লাই করে নিতে পারবে। যেমন ভাবে আপনাদের এই যে 7 দিনের যে ক্লাসগুলো আমি নিতেছি, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি একদম এ টু জেড রেকর্ড করতেছি এবং সেই রেকর্ড কিন্তু আমি আবার ইউটিউবে আপলোড করে রাখতেছি। তার মানে ওই ইউটিউবে যে আমি আপলোড করলাম ওইটা কিন্তু এখন আপনাদের এই ওয়েবিনারের জন্য হচ্ছে রিপ্লাই, আপনি চাইলে ওখান থেকে আবার দেখে আসতে পারতেছেন। বিষয়টা ঠিক, কনসেপ্টটা হচ্ছে এইটাই। সো এই যে আপনার রিপ্লাই রুমটা আপনি বানাইলেন, এই রিপ্লাই রুমের লিংকটা আপনি ইমেলের মাধ্যমে এই যে যারা সাইন আপ করছে আহ, তাদেরকে পাঠিয়ে দিবেন। কবে পাঠাবেন সেটা অবশ্যই ওয়েবিনারটা ব্রডকাস্ট হওয়ার আগে না, ব্রডকাস্ট যখন শেষ হয়ে যাবে, যদি মনে করেন আপনার শুরুতে আমরা যে এক্সাম্পলটা দেখলাম যে আজকে 1 তারিখ, আমাদের ওয়েবিনারটা হোস্ট হবে হচ্ছে 9 তারিখে, এইরকম ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে ধরেন যে 9 তারিখে ওয়েবিনারটা কমপ্লিট হওয়ার পরে 10 তারিখে বা 11 তারিখে আমি হচ্ছে প্রত্যেকটা ইউজারের কাছে হচ্ছে ইমেল পাঠিয়ে দিলাম যে তুমি যে মিস করছো বা হচ্ছে তোমার যে বিষয়াদি এই তুমি আবার এটা দেখে নিতে পারো। তার মানে আমার ওয়েবিনারটা ব্রডকাস্ট কমপ্লিট হওয়ার পরে আমি রিপ্লাই লিংকটা তাদের কাছে পাঠাবো, আগে কিন্তু পাঠাচ্ছি না। আচ্ছা, এখন এই ওয়েবিনার ব্রডকাস্ট রুমের মাধ্যমে আমরা কি কাজ করতে পারি সেইটা দেখাই। এইখানে মনে করেন যে আহ, যদি আমরা এখানে কোনো একটা ফিটনেস ট্রেনার মনে করেন যে 1 ঘন্টার একটা সেশন নিচ্ছে, যে কিভাবে আপনি হচ্ছে আপনার বাইসেপ বানাবেন বা আর অন্য কিছু কোনো ফিটনেস রিলেটেড ট্রেনিং আপনি কিভাবে কি করবেন, বা একজন বিগিনারের কি কি জিনিস ফলো করা উচিত, সাপোজ সেই সব জিনিসের উপরে সে ট্রেনিং নিছে। তারপরে নিচে এসে কি হবে, এই যে নিচের যে সেকশনটা, এইখানে আপনার হচ্ছে তার, যদি আমরা এই পেজটা রিভিউ করি, এইখানে এসে তার প্রোডাক্টের লিংক থাকবে। মানে অ্যাকচুয়ালি এইখানে এসে যে হ্যাঁ তুমি যদি রেগুলার বেসিসে ফিটনেস টিপ চাও তাহলে তুমি আমার কোর্সে জয়েন করতে পারো, বা হচ্ছে এই টাইপের, মানে আপনি মেন কথা যে ওয়েবিনার হোস্ট করার মাধ্যমে আপনি আপনার কোনো না কোনো কিছু একটা বিক্রি যে করবেন সেই জিনিসটা মনে করেন যে আপনি এইখানে দিলেন। তারপরে কি হবে, এইখানে বাটনে ক্লিক করলে সে সে তখন পরের যে স্টেপে যাবে সেই পেজটা আপনার সেলস পেজ প্লাস একটা চেক আউট অপশন আপনি হয়তো রেখে দিলেন, যে সেইখান থেকে সে ওই জিনিসটা শিখলো। সাপোজ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এরকম একটা ওয়েবিনার সে হোস্ট করার পরে দেখা যাচ্ছে যে আমি যদি আমার একটা আমি এই টাইপের ওয়েবিনার হচ্ছে যে ফানেল সেটা অনেকগুলো বানাইছি, তার মধ্যে একটা ওয়েবিনারের আমি হচ্ছে এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে আমি একটা যে আমরা যে গলফ খেলি সেই গলফ খেলার যে ট্রেইনার, সেই ট্রেইনারের একটা হচ্ছে ওয়েবিনার বানাইছিলাম এরকম ভাবে যে আপনার ওয়েবিনারে উনি হচ্ছে 1 ঘন্টার একটা হচ্ছে
গলফ খেলাতে কি কি করা উচিত, কি কি কিভাবে কি করতে হয়, এইসবের উপরে 1 ঘন্টার একটা উনি ওয়েবিনার করছে। এবং সেই সাথে এখানে হচ্ছে তার হচ্ছে যে টোটাল যে একটা গলফের যে কোর্স আছে গলফ খেলার, সেই গলফ খেলার কোর্সটা উনি হচ্ছে অনলাইনে সেল করতেছে, অনলাইন কোর্স ওইটা। তো এখন ওই কোর্সটা মানুষকে কেনানোর জন্যই অ্যাকচুয়ালি ওই ওয়েবিনারটা হচ্ছে হোস্ট করা। এবং সেইখানে হচ্ছে তখন কি হচ্ছে, এইখানে যখন সে এখানে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস নাও যখন ক্লিক করতেছে, তারপরে যে আমাদের সেলস পেজ এবং চেক আউট পেজ সহকারে একটা পেজ আমি দিতেছি, এবং ওইখান থেকে যখন চেক আউটটা কমপ্লিট করছে তখন তারা হচ্ছে ওই গল্ফ কোর্সটা অ্যাক্সেস করতে পারতেছে। এবং সেটা কি মেম্বারশিপ, একটা মেম্বারশিপ পোর্টাল। তার মানে ওইখানে কিন্তু আমাদের ওইরকম একটা ফানেল বানাতে গেলে আমাদের কি কি স্টেপ লাগছিল, আমি একটু দেখাই আপনাদেরকে, একটু ওয়ার্ড ফাইল বের করে দেখাই, তাহলে একটা লাইভ প্রজেক্টের কি কি স্টেপ সেখানে ছিল সেটাও আপনারা বুঝতে পারবেন। করে নেই। প্রথম স্টেপ আমাদের ছিল ওয়েবিনার ওয়েবিনারের রেজিস্ট্রেশন। তারপরে ওয়েবিনারের রেজিস্ট্রেশন পেজের থেকে ওয়েবিনার থ্যাংক ইউ পেজে নিছি। থ্যাংক ইউ পেজের থেকে ওয়েবিনার ব্রডকাস্ট পেজে নিছি। এই ব্রডকাস্ট পেজের থেকে তারা তো ভিডিওটা দেখছে, ভিডিও দেখার পরে আমরা তাদেরকে সেলস প্লাস চেক আউট পেজে নিয়ে গেছি। আচ্ছা, আবার হচ্ছে ওয়েবিনার রিপ্লে রুম, যেটা সেই রিপ্লে রুমের থেকেও চেক আউট পেজে। এর কারণটা হচ্ছে কি দেখেন, আমাদের রিপ্লাই পেজটা কি জন্য, রিপ্লাই পেজটা অ্যাকচুয়ালি যারা আমার হচ্ছে এই ওয়েবিনারটা মিস করে গেছে তাদের জন্য। তার মানে অফার তো আমি এখানেও যেমন ভাবে রাখবো এখানেও তেমন ভাবে রাখবো, এই দুইটা পেজ কিন্তু একদম হুবহু সেম হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ওয়েবিনার ব্রডকাস্টটা হচ্ছে আমাদের লাইভ ব্রডকাস্টিং করতেছি বা রেকর্ড করা যেটাই হোক না কেন, সেটাই আমরা এমন ভাবে ব্রডকাস্ট করতেছি যেটা মানুষ মনে করবে একদম ইউনিক, নতুন একটা হচ্ছে ওয়েবিনার সেইটা মনে করবে। আর ওয়েবিনার রিপ্লাইটাকে মানুষ হচ্ছে মনে করবে যে হ্যাঁ ঠিক আছে, আমি তো মিস করে গেছি লাইভ ওয়েবিনারটা, সেটা আমি আবার রিপ্লাই দেখে নিতে পারি সেইটা। আর এই ওয়েবিনারের পেজে আমরা হচ্ছে কি করতেছি, আমাদের প্রোডাক্টটা সম্পর্কে আমরা হচ্ছে বলে দিতেছি যে তুমি যদি অমুক প্রোডাক্টটা আমাদের অফার আছে, তুমি ওইটা চাইলে ওইটা কিনে নিতে পারো। তো সেটা সে কেনার জন্য সেলস চেক আউট পেজে গেল। এখন এই সেলস চেক আউট পেজের থেকে সে কোথায় যাচ্ছে, সেলস চেক আউট পেজের থেকে অর্ডার কনফার্ম পেজে, অর্ডার কনফার্ম পেজে গেল। কনফার্ম পেজ, আচ্ছা, অর্ডার কনফার্ম পেজের থেকে মেম্বারশিপ অ্যাক্সেস অ্যাক্সেস এইবার মেম্বারশিপ অ্যাক্সেস পেজে যখন আসতেছে তখন সেইখান থেকে আমাদের কি হচ্ছে, মেম্বার কোর্স ড্যাশবোর্ড, এটাকে আমি হচ্ছে কোর্স ড্যাশবোর্ড এই নামেই দিলাম, বা মেম্বারশিপ কন্টেন্ট এরিয়া যেটাই বলি না কেন। তো ওভারঅল কিন্তু আমার এই প্রসেসটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে মনে করেন পুরোপুরি ভাবে আমার ফলো করা হয়েছে। তাহলে বোঝা গেল যে একটা ফানেলের মধ্যে কিন্তু দেখেন আমাদের ওয়েবিনার ফানেল, সেলস ফানেল, প্রোডাক্ট সেলিং ফানেল, মেম্বারশিপ ফানেল সব কিন্তু কম্বাইন করা হয়েছে। ঠিক আছে, এরকম ভাবেও কিন্তু মানে এই যে পুরো ফানেলের প্রসেসটা এইটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনি যে ফানেলটা বানাবেন বা আপনার রিকোয়ারমেন্টের উপরে, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। ক্লায়েন্ট যেমন বলছে যে হ্যাঁ আমি একটা ওয়েবিনার ফ্রিতে একটা ওয়েবিনার হোস্ট করব, তারপরে সেই ওয়েবিনারের মাধ্যমে আমি আমার ভিজিটরদেরকে আমার প্রোডাক্ট সম্পর্কে জানিয়ে তাদেরকে আমি বিক্রি করব, তারপরে তাদেরকে আমি হয়তো যেহেতু আমার এটা অনলাইন কোর্স আমি অনলাইনে অ্যাক্সেস দিয়ে দিব।
যদি এটা ডিজিটাল প্রোডাক্ট হতো তাহলে আমরা ডিরেক্ট এখানে অর্ডার কনফার্ম পেজেই হচ্ছে ডিজিটাল প্রোডাক্টটার অ্যাক্সেসটাকে দিয়ে দিতাম, তখন আর আমার এই মেম্বারশিপ পর্যন্ত আসা লাগতো না। যদি এটা আমার ফিজিক্যাল প্রোডাক্ট হইতো তাহলে পরে আমার এই ডিজিটাল প্রোডাক্ট বলতে যদি ডিজিটাল প্রোডাক্ট তো মেম্বারশিপ অ্যাক্সেস হতো ডিজিটাল প্রোডাক্টই, কিন্তু আমি যেটা বোঝাতে চাইতেছি মনে করেন যে আপনার হচ্ছে পেইড কোনো পিডিএফ বা এই টাইপের যেগুলো ডিজিটাল লাইসেন্স আপনি প্রোভাইড করে দিতেছেন, তখন দেখা যাচ্ছে আপনি অর্ডার কনফার্মেশন পেজে থেকে আপনি হচ্ছে তাদেরকে পাঠিয়ে দিতে পারেন, বা হচ্ছে ইমেল অর্ডার কনফার্ম পেজের থেকে কমপ্লিট হওয়ার পরে আপনি তাকে ইমেলের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন, সেগুলা করতে পারতেছেন। আবার যদি এটা হচ্ছে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হয়, যেমন মনে করেন কোনো একটা বই অর্ডার দিচ্ছেন আপনি, তাহলে পরে সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনি এই অর্ডার কনফার্ম পেজ পর্যন্তই আপনি তাকে হচ্ছে রেখে দিলেন। আর মেম্বারশিপ হচ্ছে পোর্টালটা কখন আসবে এই ক্ষেত্রে, যখন আপনার হচ্ছে এইটা অনলাইন কোনো কোর্স হইতেছে ওইরকম ক্ষেত্রেই মেম্বারশিপ অ্যাক্সেসটার আপনার দরকার পড়বে। তো আশা করি হচ্ছে পুরো প্রসেসটা মানে এই যে ফানেল রিলেটেড যে স্টেপ বা কোন ফানেলে কি কি টাইপের কাজ হইতে পারে এই জিনিসগুলোর একটা কমপ্লিট ধারণা আপনাদের হয়ে যাওয়ার কথা এই 7 দিনে। যদি না হয়ে থাকে তাহলে পরে যথারীতি আমরা আজকের ক্লাসে যেটা শিখলাম ওয়েবিনার রিপ্লাইয়ের মধ্যে, এখানেও আপনারা এই ক্লাসগুলোর রিপ্লাই আপনারা ইউটিউব থেকে বারবার দেখে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের কনসেপ্ট ক্লিয়ার না হবে। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তবে এগুলো আমি কেটে দিতেছি। মনে করেন এই ফানেলটাতে আমরা হচ্ছে একটা ডোমেন যদি ইন্টিগ্রেট করতে চাই সেটা কিভাবে করা যায় আমরা একটু দেখে আসি। আমাদের ফ্রি অ্যাকাউন্টে আমরা ডোমেন ইন্টিগ্রেট করতে পারবো কিনা আগে সেইটা দেখি। তো ডোমেন ইন্টিগ্রেট করতে জেনারেলি আমাদেরকে অ্যাকাউন্টের সেটিংসে যাইতে হয়। এই অ্যাকাউন্টের সেটিংসের থেকে স্ক্রল করে এই যে নিচে আসার পরে বাম পাশে যে মেনুগুলো আছে এখান থেকে ডোমেইনস এর ভিতরে আসতে হয়। এইখানে আগে আমরা দেখি যে আমরা ডোমেন অ্যাড করতে পারবো কিনা। আচ্ছা, এইখান থেকে আমাদের অ্যাড নিউ ডোমেনে ক্লিক করতে হবে। আমরা কিন্তু ফানেলের চ্যাপ্টার মানে ফানেল রিলেটেড যেসব বোঝানো সেইগুলো কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিক ফানেলে কিভাবে কাস্টম ডোমেন ইন্টিগ্রেট করতে হয়। আচ্ছা, তো এই যে আমরা কাস্টম ডোমেন ইন্টিগ্রেট করার জন্য প্রথমে আমরা উপরের অ্যাকাউন্টের এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস, তারপরে এই যে ডোমেনস এর ভিতরে এসেছি, তারপরে এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গেট এ ডোমেন অন আস আর অ্যাড ইওর ওন ডোমেন। তার মানে এই অপশনটা যদি মনে করেন আপনার কোনো ডোমেন কেনা নাই, আপনি ওই ডোমেনটাকে ক্লিক ফানেলের থেকেই কিনবেন, তখন আপনি গেট এ ডোমেন অন আস, ঠিক আছে। আর যদি মনে করেন যে না আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে ডোমেনটা কিনছেন, যেমন গোড্যাডি হতে পারে, হোস্টিঞ্জার হতে পারে, নেমকিম্প হতে পারে, এরকম কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ডোমেনটা কিনছেন, তখন আপনি এই অ্যাড ইওর ওন ডোমেন এই অপশনটা চয়েস করবেন। তো যেহেতু আমি ক্লিক ফানেলের থেকে ডোমেনটা কিনি নাই, আমার অন্য একটা প্ল্যাটফর্ম থেকে মানে হোস্টিঞ্জার থেকে আমি ডোমেন কিনছি, সো দ্যাট আমি অ্যাড ইওর ওন ডোমেনে ক্লিক করব। এখানে কিন্তু শুধুমাত্র হোস্টিঞ্জার বলে কথা না, আপনি ডোমেন অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কিনলেই আপনি এই অপশনটা ব্যবহার করতে হবে। যেমন আপনি হচ্ছে বাংলাদেশি কোনো ডোমেন হোস্টিং কোম্পানি থেকেও হয়তো ডোমেনটা কিনতে পারেন, সো দ্যাট আপনি যে প্ল্যাটফর্মই কেনেন না কেন সেটা যদি ক্লিক ফানেল ব্যতীত অন্য প্ল্যাটফর্ম হয়, আপনি অ্যাড ইওর ওন ডোমেন এটাতে ইউজ অ্যান এক্সিস্টিং ডোমেনে ক্লিক করবেন। এরপরে এইখানে দেখেন আমাদের যেটা দেখাচ্ছে www ডট। এখন আপনাদেরকে এইখানে একটা কনসেপ্ট আগে ক্লিয়ার করে নিই, এইটার পরে আমি হচ্ছে এইটার একটা স্ক্রিনশট নিয়ে আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। আচ্ছা, এইখানে আসি, এইখানে একটা কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করে নিই। রুট ডোমেইন আর সাব ডোমেইন, রুট ডোমেন কোনটা আর সাব ডোমেন কোনটা, এই কনসেপ্টটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে নিই, তাহলে পরে বুঝাইতে সুবিধা হবে। ধরেন আমার যে ওয়েবসাইট হ্যালো মারুফ ডট কম, ঠিক আছে, এইখানে এইটা হচ্ছে
আমার রুট ডোমেন। এখন এর সামনে এইচটিটিপি এইচটিটিপি বা এইচটিটিপিএস এটা যাই হোক না কেন, আমার এই যে ডোমেনটা যদি এইটুকু হয় আমার ডোমেইন, তাহলে এইটা হচ্ছে আমার রুট ডোমেন, ঠিক আছে। আর যদি আমার ডোমেনের সামনে মনে করেন অফার ডট হ্যালো মারুফ ডট কম অথবা এইটা হতে পারে, অথবা গো ডট হ্যালো মারুফ ডট কম, বা হতে পারে হোস্ট ডট হ্যালো মারুফ ডট কম। তার মানে আমার ডোমেইনের, আমার যে মেইন ডোমেইন নেম, এই নেমের আগে আমি যদি কোনো কিছু লিখি, তারপর একটা ডট দিয়ে আমার মেইন ডোমেইনটাকে লিখি, তাহলে পরে এই যে অংশটুকুনো, এই অংশটুকুনোকে আমরা সাবডোমেন বলতেছি, ঠিক আছে। এইখানে যে অফার বা গো বা হোস্ট এগুলাই হইতে পারে এমন কোনো কিছু না। আমি যদি এখানে মনে করেন যে সাববির এটা লিখি, তাহলে এই সাববির এই ওয়ার্ডটুকুনই আমার হচ্ছে সাবডোমেন, ঠিক আছে। বা আমি যদি এখানে মনে করেন সজীব লিখি, তো এই সজীব ডট হ্যালো মারুফ ডট কম, এইখানে এই সজীব ওয়ার্ডটুকুনো হচ্ছে আমার সাবডোমেন। তেমনি আমরা এইখানে যে আমরা যখন দেখি যে www.hellomaruf.com, এইখানে স্বয়ং এই www হচ্ছে একটা সাবডোমেন। এই কনসেপ্টটা কিন্তু আপনাদের লাগবে ভবিষ্যতে, যখন আপনারা কাজ করতে যাবেন এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আপনাদের অনেক হেল্প করবে ভবিষ্যতে। শুধু এই ল্যান্ডিং পেজ বলে কথা না, অন্য জায়গাতেও আপনাদের এই জিনিসটা কিন্তু হেল্প করবে, এই জিনিসটা যদি আপনাদের জানা থাকে। তো তাইলে এখন দেখেন, এখন যদি আমরা এখানে ব্যাক আসি, তো এই যে www বলতেছে, তার মানে এইটা কিন্তু আমাদের সাবডোমেন বলতেছে, ঠিক আছে। আমরা আমাদের যে ডোমেনটা, আমি হচ্ছে হোস্টিঞ্জারের এটাকে আবার এখানে নিয়ে আসি। আমি অ্যাকচুয়ালি লগ ইন টগ ইন করে আমি সব রেডি করে রাখছি। তো আমাদের ডোমেন যেটা হবে সেটা হচ্ছে, আমি যে ডোমেনটা দিয়ে আপনাদেরকে দেখাবো, একটা ডোমেন আপনাদেরকে দেখানোর জন্য রেডি করে রাখছি, সেটা হচ্ছে codigen.net। এখন এই যে এইভাবে যদি আমি পুট করি, তাহলে পরে একটু জুম করে দিই, এইভাবে যদি আমি দেই, তাহলে পরে codigen.net ডিরেক্ট দেই, তাহলে পরে কি হবে, এইটা হচ্ছে আমার রুট ডোমেন হবে। তার মানে এখন যদি আমি অ্যাড ডোমেন করি, তাহলে পরে আমার রুট ডোমেনটাকে আমি অ্যাড করা হবে। আর যদি সামনে www দিই, দিয়ে ডট দিই, তাহলে পরে এইটা আমার সাব ডোমেন অ্যাড করা হলো। এইটার যা মিনিং, এখানে আমি যদি হচ্ছে মনে করেন ফ্রি ডট কোডিজেন ডট নেট এইভাবে দিই, এইটা একই মিনিং, এরও যা মিনিং এরও তাই মিনিং। এই ক্ষেত্রে www হচ্ছে সাবডোমেন, আর ওইখানে ফ্রিটা হচ্ছে আমার সাবডোমেন। আচ্ছা, তো আমরা এই www দিয়েই কাজটা করব। পরবর্তীতে কি করব, আমাদের যে রুট ডোমেন codigen.net এইটাকে রিডাইরেক্ট করে দেব আমাদের www তে। আচ্ছা, এইবার আমাদের এই পর্যন্ত কাজ করার পরে যেটা করতে হবে, আমাদের অ্যাড ডোমেনে ক্লিক করতে হবে। অ্যাড ডোমেনে ক্লিক করলে আমাদেরকে ক্লিক ফানেল কি করতে হবে সেইটার একটা ইনস্ট্রাকশন কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এই ইনস্ট্রাকশনটা আপনাদেরকে ভালো করে পড়তে হবে, যে হাউ টু কানেক্ট ইওর ডোমেইন টু ক্লিক ফানেল, যে কিভাবে করবেন। ইন অর্ডার ফর ইওর কাস্টম ডোমেইন টু ওয়ার্ক, ইউ উইল নিড টু লগ ইন টু হোয়ার ইউ বট ইওর ডোমেইন অ্যান্ড অ্যাড এ সিনেম রেকর্ড। তার মানে আপনি এই কাস্টম ডোমেনটা যেখান থেকে কিনছেন ওইখানে যেতে হবে, এবং আপনাকে একটা সিনেম রেকর্ড অ্যাড করতে হবে। যে সিনেম রেকর্ডটা তে পয়েন্ট হবে হচ্ছে www@target.clickfunnels.com। এইখানে পয়েন্টের পরে যে www টা বলে দিছে, এটা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলছে। আপনি সাবডোমেন হিসেবে যেটাকে বেছে নিবেন, ওইটা তখন আপনার এই ইকুইভ্যালেন্ট হয়ে যাবে www। আর অ্যাড মানে যেটা দিতে হবে target.clickfunnels.com, এই অংশটুকুনো ফিক্সড থাকবে, এইটাতে কোনো চেঞ্জ করতে হবে না। এখনো যদি মনে করেন যে আমি যে এক্সপ্লেনেশনটা আপনাদেরকে করলাম, এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকে, এই ডিটেলস ইনস্ট্রাকশনে ক্লিক করলে ওদের, আচ্ছা এইখানে ওদের হেল্প ইনস্ট্রাকশনটা থাকে, কিন্তু সামহাউ ওদের ইনস্ট্রাকশন সম্ভবত ওরা ডিলিট করে দিছে। যাই হোক,
এখন এই পর্যন্ত হওয়ার পরে আমরা যেটা করব, আই হ্যাভ ডান দিস স্টেপে ক্লিক করার আগে আমরা এই কাজটা কিন্তু কমপ্লিট করে আসতে হবে। কি কাজ করতে হবে? আমরা যেখানে ডোমেনটা কিনছি সেখানে যে আমাদের ডিএনএস রেকর্ড বলে, সেই ডিএনএস রেকর্ডের ভিতরে সিনেম রেকর্ডটা অ্যাড করব, যেখানে www হবে আমাদের হচ্ছে নেম, আর টার্গেট ভ্যালু হবে হচ্ছে এই target.clickfunnels.com। তাহলে আমরা ডোমেনটা কিনছি হোস্টিঞ্জার প্ল্যাটফর্ম থেকে, হোস্টিঞ্জারের ভিতরে এসেছি, যে ডোমেনটা আমরা কাজ করব সেই ডোমেনটা সিলেক্ট করছি, ডোমেনটার ডিএনএস রেকর্ডের ভিতরে আসবো, ডিএনএস এর ভিতরে আসার পরে দেখেন এই যে ম্যানেজ ডিএনএস রেকর্ডে টাইপ কি টাইপ হবে, এই যে টাইপ হবে হচ্ছে আমাদের সিনেম, তাহলে আমাদের টাইপ হচ্ছে সিনেম। তারপরে এই যে নেম ফিল্ডের ভ্যালু এখানে @অফ দেওয়া আছে, মানে আমাদের রুট ডোমেনকে বোঝাইতেছে। যদি আপনি আমরা যে এইখানে যেমন আগের স্টেপে www.codigen.net করে আসলাম, সেটাকে না করে যদি শুধুমাত্র রুট ডোমেনটাকে, মানে আমাদের এখানকার এরকম ভাবে মনে করেন এটা আমাদের codigen.net, এইটুকু আমি অ্যাড করে আসতাম, তাহলে পরে এই স্টেপে আসার পরে এইখানে নেমের জায়গায় অফ থাকতো। কিন্তু যেহেতু আমরা www সেট করছি, সো আমরা এখন এইটাকেই সেট করব। আমরা যদি এইখানে মনে করেন সজীব সেট করে আসতাম আমাদের সাবডোমেনটা, তাহলে আমি এখানে সেই সজীবটাই দিতাম। ঠিক আছে? তারপরে কি, এই যে টার্গেট ভ্যালু, এই টার্গেট ভ্যালুটা কি করতে হবে? টার্গেট ভ্যালুটা আমাদের এই যে target.clickfunnels.com যেটা দিছে, এই ভ্যালুটা আমাদের এখানে বসাইতে হবে। তারপরে এই টিটিএল টাইম এটা যেভাবে আছে এইভাবেই থাকুক। এখন দেখেন আমার এখানে একটা ইরর দেখাইতেছে। এই ইররটা কেন দেখাইতেছে? কারণ এই ডিএনএস রেকর্ডটা অলরেডি অ্যানাদার রেকর্ডে অলরেডি অ্যাড করা আছে। তো আমরা দেখি, এই যে নিচে এসে দেখতেছি আমাদের সিনেম রেকর্ড একটা অ্যাড করা আছে। তাহলে এই সিনেম রেকর্ডটা হয় আমরা এডিট করে দিতে পারি, অথবা ডিলিট করে দিয়ে, আমরা ডিলিট করে দিছি। এবার আমরা এখান থেকে একটা সিনেম রেকর্ডটা অ্যাড করতে পারবো। দেখেন এইবার আমাদের সিনেম টাইপ হবে সিনেম রেকর্ড, নেমের এইখানে আমরা যদি রুট ডোমেন অ্যাড করতে চাই তাহলে অফ, আর যদি কোনো সাবডোমেন অ্যাড করি তাহলে পরে সেই সাবডোমেনটার নামটা এখানে বসাতে হবে। তারপরে টার্গেটের ভিতরে বা অন্য কোনো প্ল্যাটফর্ম যদি হয় আপনি সেখানে .2, এইখানে টার্গেটের পরিবর্তে এইখানে এই ওয়ার্ডটা টার্গেটের পরিবর্তে হচ্ছে এই যে উপরে যে হেল্প টেক্সটটা দেওয়া বেগুনি কালারে, এইখানে আপনারা টার্গেটের পরিবর্তে .2 দেখতে পারেন, সেই বক্সটাতে আমাদের এইটাই দিতে হবে, target.clickfunnels.com। তারপরে টিটিএল এটা যেভাবে আছে এইভাবেই থাকুক। যদি আপনারা গোড্যাডিতে ইন্টিগ্রেট করেন, এখানে দেখবেন হাফ আওয়ার, মানে হাফ অ্যান আওয়ার থাকবে, তারপরে হচ্ছে 1 আওয়ার থাকবে, এরকম থাকবে। নেম চিম্পে হলে 1 মিনিট, 5 মিনিট, তারপরে হচ্ছে 15 মিনিট, এরকম কিছু থাকবে। তো আপনি যেটা ওখান থেকে সিলেক্ট করেন করেন, সমস্যা নেই, বা ডিফল্ট ভাবেই রাখেন টিটিএলটাকে। এইবার আপনাদেরকে অ্যাড রেকর্ড এই বাটনে ক্লিক করতে হবে। তারপরে দেখেন এইটা আমাদের এই যে এখানে রেকর্ডের মধ্যে অ্যাড হয়ে গেল আমাদের ডিএনএস রেকর্ডের ভিতরে। তার মানে আমাদের হোস্টিং এ যে কাজটা করার কথা, মানে আমাদের ডিএনএস ডোমেন যেখান থেকে কেনা সেখানে যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু হয়ে গেছে। এবার বলছে যে হ্যাঁ আমাদের এখানে যে ইনস্ট্রাকশন দিচ্ছে এটা হয়ে গেছে, এবার আমাদের কাজ আই হ্যাভ ডান দিস স্টেপ। তো এইখানে অনেক সময় আমাদের হচ্ছে একটু সময় লাগে। দেখা যাচ্ছে আমি আই হ্যাভ ডান দিস স্টেপে ক্লিক করার পরেও ডোমেনটা ভেরিফাই হচ্ছে না, বা হতে দেরি হচ্ছে। কেন? কারণ এই যে ডিএনএস, এই ডিএনএস প্রপারলি আপডেট হতে একটু সময় নেয়। এই সময়টাকে বলা হয় ডিএনএস প্রপাগেশন টাইম। তো ডিএনএস প্রপাগেশন টাইম ডিলে লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে পরে এইখানে আমরা দেখতে পাবো যে সর্বোচ্চ কতটুকু সময় নিতে পারে। ঠিক আছে? 72 ঘন্টা পর্যন্ত অনেক সময় সময় নেয়, কিন্তু জেনারেলি আমাদের এটা 2 থেকে 5 মিনিটের ভিতরেই সলভ হয়ে যায়। তো এইটা সলভ হয়েছে কি হয় নাই, এইটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিএনএস চেকার বলে একটা, dnschecker.org, এরকম এই সাইটটাতে এসে আমরা হচ্ছে কোন ডোমেনটা আমরা হচ্ছে চেক করব, codigen.net কি এখানে www.
codigen.net, যে ডোমেনটা আমরা অ্যাড করছি সেইটার কি রেকর্ড চেক করব, সিনেম রেকর্ড চেক করব। এবার যদি আমরা সার্চে দিই, দেখেন কোথায় কোথায় হয়েছে আর কোথায় কোথায় হয় নাই সেটা দেখায় দিবে। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গাতে এটা সব জায়গাতেই আপডেট হয়ে গেছে। এইখানে যেমন টিক দেখাইতেছে, এখানে ম্যাপের ভিতরে ওই সব জায়গাগুলোতেই টিক দেখাইতেছে। তার মানে আমাদের ডিএনএস রেকর্ড হয়ে গেছে। যেগুলোতে হবে না, এখানে টিকের পরিবর্তে লাল কালারে এরকম ক্রস দেখাবে। ঠিক আছে, এটা যদি হয়ে যায় তখন আমরা আমাদের এই ক্লিক ফানেলের ভিতরে এসে আই হ্যাভ ডান দিস স্টেপ এইখানে ক্লিক করলে আমাদের এইটা হয়ে যাওয়াটার চান্স বেশি থাকে। দেখেন, গুড জব, ইউ ডিড ইট, কানেক্টেড টু রেডি এন্ড ইজ কানেক্টেড এন্ড রেডি টু ইউজ। এইখান থেকে আপনারা যে ফানেলগুলো বানাইছেন সব ফানেল দেখতে পাবেন। সেই ফানেলের ভিতরে যে ফানেলে আপনি লিঙ্কটা অ্যাড করতে চাচ্ছেন সেই ফানেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখানে কিছু না করে জাস্ট শো মি মাই ডোমেন এইখানে ক্লিক করবেন। এটাই সব থেকে বেস্ট প্র্যাকটিস। এখন দেখেন স্ট্যাটাস ভেরিফাইড, তার মানে কি আমরা যে ডোমেনটা অ্যাড করছি ডোমেনটা প্রপারলি অ্যাড হয়ে গেছে। যদি এটা প্রপারলি অ্যাড না হতো তাহলে এখানে আনভেরিফাইড কথাটা আসতো, এবং এই ভেরিফাইড কথাটার পিছনে যেমন হালকা একটা ব্লু কালারের হচ্ছে লাইট ব্লুর যে শেডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, ওইটা তখন ব্লু কালারে না থাকে, এই যে তালাটাতে যেমন অ্যাশ কালার, এরকম অ্যাশ কালারে থাকতো। আবার ভেরিফাই হয়ে গেছে বলে আমাদের এই যে গ্লোব আইকনটা এটাও কিন্তু দেখেন নীল কালারে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমাদের যে কাজ, এই যে তালাটা, এই তালার মানে হচ্ছে এসএসএল, তার মানে এইচটিটিপিএস, ওইটাকে আমাদের এসএসএল টা আমাদের সেট আপ করতে হবে। এটার জন্য যেটা করতে হবে, এই যে আমাদের থ্রি ডট ডোমেনের পাশে থাকা এই থ্রি ডটে ক্লিক করব এবং এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা অন্য কিছু করার আগে এই যে স্ক্রল করে নিচে আসার পরে এসএসএল, এই এসএসএল এ আসার পরে এটা যদি আমাদের এই এক্সপ্যান্ড বাটনে ক্লিক করব এবং অ্যাড এসএসএল এই বাটনটাতে ক্লিক করে দিব। এইবার অ্যাড এসএসএল এ ক্লিক করার পরে যদি আবার আপনি এক্সপ্যান্ডে ক্লিক করেন, দেখেন এসএসএল সেটআপ এসএসএল ফর ইওর কাস্টম ডোমেন, উই আর স্টিল ওয়ার্কিং অন এনাবলিং এসএসএল ফর ইওর কাস্টম ডোমেন। তার মানে ওরা কিন্তু এই যে কাজ যে শুরু করছে সেটা এখানে বলে দিতেছে, এই প্রসেসটা 10 থেকে 15 মিনিট টাইমও লাগতে পারে। হয়ে গেলে তারা নোটিফাই করবে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু তারা এখানে দিয়ে দিচ্ছে। তো এইখানে অ্যানাউন্সমেন্ট ওরা যাই দিক না কেন, আমরা 1 মিনিট থেকে 2 মিনিট যদি ওয়েট করি, তারপরে পেজটা রিলোড করলে এমনি দেখবেন যে ওটা হয়ে যাবে। আমরা 1 মিনিট ওয়েট করার পরে এখন এই এসএসএল এ আবার আসবো, এক্সপ্যান্ডে এখানে ক্লিক করার পরে চেক নাও, আমরা চেক করে দেখি হয়েছে কিনা। হয়ে গেলে পরে আমরা সাকসেস মেসেজ পাবো। আর এই যে এখনো হয় নাই, এই জন্য আমাদেরকে একটা ইরর মেসেজ দিল। তার মানে আমাদেরকে আরো কিছুক্ষণ ওয়েট করে তারপরে ওইটা চেক করতে হবে। এরকম কিছুক্ষণ ওয়েট করার পরে আপনারা চেক করতে থাকবেন, হয়ে গেলে আমরা সাকসেস মেসেজ পেয়ে যাবো। এখনো হয় নাই, 10 থেকে 15 মিনিট কি আমাদেরকে ওয়েট করাবে। এই যে দেখেন হয়ে গেছে, কংগ্রাচুলেশন, ইওর ডোমেন www.codigen.net ইজ নাও রেডি। তার মানে আমাদের এসএসএল ও কিন্তু রেডি। এইবার যদি আপনি এক্সপ্যান্ডে ক্লিক করেন, আর কিন্তু কোনো বাটন নাই, এসএসএল ইজ এনাবলড ফর দিস ডোমেন। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এই যে ফানেলস এর ভিতরে যে ফানেলটাকে আপনি হচ্ছে আপনার কি বলে ডোমেনটা ইন্টিগ্রেট করতে চাইতেছেন সেই ফানেলটাকে আপনার ওখানে দেখায় দিতে হবে। যেমন মনে করেন আমাদের যেহেতু একটা কমপ্লিট ওয়ার্ক ছিল, এই ডে 3-তে আমরা একটা অপটিন ফানেল বানাইছিলাম, মনে করেন এই ফানেলটাকেই আমরা হচ্ছে ডোমেনটা দিতে চাচ্ছি। যেমন এইখানে আমরা আমাদের learn4643b5.clickfunnels.com অপটিন, এখন এই পেজটাকে যখন আমরা হচ্ছে প্রমোট করতে চাচ্ছি আমাদের ফেসবুক অ্যাড এর মাধ্যমে, তো এরকম লিঙ্ক যদি আমরা প্রমোট করি তাহলে পরে তো ক্লায়েন্টের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আসবে না, তাই না? এইখানে যদি আমাদের এইটার পরিবর্তে যদি আমাদের ওই codigen.net হতো তাহলে ক্লায়েন্টের কনফিডেন্স কিছুটা ভালো থাকতো। এই জন্য অ্যাকচুয়ালি আমরা কাস্টম ডোমেন ব্যবহার করি আমাদের নিজস্ব বিজনেসের বা আমরা যে কারণে ল্যান্ডিং পেজটা বানাইতেছি সেইটার ব্র্যান্ডিং ভ্যালুটাকে বাড়ানোর জন্য। তো মনে করেন এই ফানেলের এই স্টেপটাই
এখন ডোমেন কিন্তু দুই স্টেপের সাথে ইন্টিগ্রেট অটোমেটিক হয়ে যাবে, কিন্তু আমরা পয়েন্ট করে দেব হচ্ছে এই পেজটাকে, যাতে ওই ডোমেনে কেউ ভিজিট করলে এই পেজটাই ওপেন হয়। তাহলে এই ফানেলের এই অপটিন পেজটা আমাদের লিংক করতে হবে। তো আমি আবারও চলে যাই আমাদের অ্যাকাউন্ট সেটিংস এর ভিতরে, এগুলো সব কেটে দিতেছি, আবারও আমি আমার ডোমেনস এর ভিতরে আসলাম। এইবার দেখেন আমার যে একটা ডোমেন অ্যাড করা সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আমার আরো ডোমেন অ্যাড করতে হলে আমি অ্যাড নিউ ডোমেনে যাব এবং সেম প্রসেস ফলো করব। এইবার আমি কি করব, আবারও এডিটে আসলাম। এডিটে আসার পরে ডিফল্ট পেজ হিসেবে এই ডোমেনে কোন পেজটাকে শো করবে সেইটা দেখাই দিব। তো এখন আপাতত ক্লিক ফানেল হোম পেজ আছে, তো আপনি যদি টেস্ট করতে চান তাহলে এই ডোমেনটাতে ভিজিট করেন। দেখেন ক্লিক ফানেলের হোম পেজ দেখাবে, ক্লিক ফানেলের হোম পেজটা দেখাইতেছে কিন্তু, তার মানে আমাদেরকে রিডিরেক্ট করে ক্লিক ফানেলের হোম পেজে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যাব অ্যাকচুয়ালি আমাদের ডে 3 অপটিন ফানেল। এই ফানেল, এই যে এখানে প্রথমে ফানেলের নেম, তারপরে অবলিক দিয়ে ফানেলের স্টেপের নাম দেখাচ্ছে। আমাদের এই অপটিন ফানেলে কয়টা স্টেপ ছিল? দুইটা স্টেপ, একটা হচ্ছে অপটিন পেজ আর একটা থ্যাংক ইউ পেজ। ডিফল্ট হিসেবে আমরা অপটিন পেজটাকে সিলেক্ট করে সেভ করে দিলাম ডিফল্ট পেজ হিসেবে। এইবার যদি আমরা এই ফানেলটা ভিজিট করি, দেখেন এখন আর আমাদের ক্লিক ফানেলের হোম পেজ না দেখায় আমাদের কিন্তু অপটিন পেজটাকেই দেখাচ্ছে। দেখেন এইবার কিন্তু আমাদের কাস্টম ডোমেনে দেখাচ্ছে। এবং আমরা সেই সাথে সাথে ইরর পেজও দিব। ইরর পেজ বলতে কি, মনে করেন এইখানে হচ্ছে আমরা হাবিজাবি কিছু দিলাম, এবার যদি আমরা এন্টার করি তাহলে কোন পেজ হবে, দেখেন আমাদেরকে ক্লিক ফানেলের হচ্ছে ডোমেনে নিয়ে গেল। তার মানে কেউ যদি উল্টাপাল্টা কিছু প্রবেশ করে তখনও যাতে আমাদের ওই ফানেলের পেজটাই পাই, সেই জন্য এই ইরর পেজ হিসেবেও 404 এর এখানেও আমরা ওই পেজটাকেই সেভ করে দিব। এবার যদি মনে করেন আমাদের codigen.net/হাবিজাবি কিছু একটা দিয়ে এন্টার করুক। আচ্ছা, এখানে www দিতে হবে। দেখেন হাবিজাবি দিয়ে এন্টার করলেও আমাদের এই পেজটাই কিন্তু চলে আসবে। এইবার আমাদের যে কাজ, আমাদের মেন ডোমেনটাতে আমরা ডিফল্ট পেজ সেট করছি। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের ফানেলস এর ভিতরে এসে ওই ফানেলটার সেটিংস থেকে, দেখেন যতক্ষণ আমরা সেটিংস থেকে না করব ততক্ষণ আমাদের এইখানকার ডোমেন কিন্তু আপডেট হবে না। যখন আমরা ফানেলের ভিতরে আসার পরে সেটিংস এর থেকে এই যে ডোমেনের ভিতর থেকে ওই ডোমেনটাকে সিলেক্ট করে দিয়ে নিচে এসে সেভ এন্ড আপডেট করব, তখন আমাদের এই স্টেপের ভিতরে যদি আসি, দেখেন এইখানে কিন্তু আমাদের ডোমেনটা এবার আপডেট হয়ে গেছে। এবার এই পেজ বলেন বা হচ্ছে আমাদের থ্যাংক ইউ পেজ বলেন, প্রত্যেকটাতে আমরা আমাদের ডোমেনটা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পেজই কিন্তু এবার আমাদের ডোমেন দিয়ে ওপেন হচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের ক্লিক ফানেলের ভিতরে কাস্টম ডোমেন ইন্টিগ্রেট করতে পারি। কাস্টম ডোমেন ইন্টিগ্রেট করার প্রসেস আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? ভাই, হ্যাঁ বলেন। যে ডোমেনটা ওখান থেকে নিলেন ওটা কি আছে প্রিমিয়াম ভার্সন নাকি এমনি ফ্রি? ফ্রি ডোমেন না ভাই, আমি টাকা দিয়ে কিনছি। ও আচ্ছা, ঠিক আছে ভাই, এই জন্য বলছিলাম। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে কোনো প্রশ্ন তাহলে নেই। আচ্ছা ঠিক আছে। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে প্রশ্ন না পরে, থাকে তো চুপ করে থাকে। হ্যাঁ, এখন প্রশ্ন যেহেতু নেই সেহেতু আমি আমাদের আজকের যে শেষ টপিক, মানে আমি আপনাদেরকে বোনাস হিসেবে যে টপিকটা মানে বলবো, সেই টপিকটা তাহলে চলে যাই। সেটা হচ্ছে, আমরা তো আপওয়ার্ক বা ফাইবার এইসব মার্কেট প্লেস গুলো সম্পর্কেও জানি, তাই না? এইসব মার্কেট প্লেস গুলোতে আমরা এই ক্লিক ফানেল রিলেটেড বা ল্যান্ডিং পেজ ডিজাইন রিলেটেড অনেক প্রজেক্টই কিন্তু আমরা পাই।
আপনারা চাইলে সেসব প্রজেক্ট ট্রাই করতে পারবেন, কিন্তু সেসব প্রজেক্টগুলোতে ট্রাই করার আগে অবশ্যই আপনারা আমি যে জিনিসগুলা শিখাইছি এই জিনিসগুলা আরো ভালোভাবে প্র্যাকটিস করবেন। দরকারে আহ, যদি আপনাদের কোনো ওয়ার্ক স্যাম্পল লাগে যে হ্যাঁ আমাকে কিছু ওয়ার্ক স্যাম্পল দেন, আমি সেই ওয়ার্ক স্যাম্পল অনুযায়ী কিছু পেজ ডিজাইন করে 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 আমি হচ্ছে আমার ডিজাইনের হাত পাকাই, সেটা যদি মনে করেন তাহলে পরে আপনারা আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে ডিজাইন কিছু খুঁজে খুঁজে দিব। অথবা আপনারা যদি মনে করেন যে ল্যান্ডিং পেজ টেমপ্লেটস লিখে গুগলে সার্চ করেন, তো দেখেন এই যে আনবাউন্স, তারপরে এই যে লিড পেজ, এই যে বিভিন্ন রেজাল্ট আসতেছে, এইসব রেজাল্ট গুলাতে আপনারা ভিজিট করেন। টেমপ্লেট বিহ্যান্স এইগুলাতে আসেন, এগুলা ভিজিট করেন, গুগল থেকে সার্চ করে করে এইসব জায়গাগুলোতে আপনি কিন্তু অনেক টেমপ্লেট পাবেন, অনেক ল্যান্ডিং পেজের ডিজাইন পাবেন। এইসব ডিজাইন গুলা আপনারা এইসব ডিজাইন গুলাই বানান। মনে করেন এই ডিজাইনটাই বানান, এই ডিজাইনটা বানায় আপনি হচ্ছে আপনার একটা ওয়ার্ক স্যাম্পল বানান। কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি হুবহু কোনো একটা যদি ডিজাইনকে হুবহু করবেন না, আপনি ওই রকম টাইপের সিমিলার টেমপ্লেট বানান, কিন্তু আপনার টাইটেল বা এই যে লোগো বা বইয়ের যে কভার এইগুলা দেখাচ্ছে একটু দামি দামি ইমেজ ব্যবহার করেন, বা ফ্রি ইমেজ থাকলে সেইগুলা নিয়ে নিয়ে আপনারা প্র্যাকটিস ওয়ার্ক করতে পারেন। এই যে এরকম টাইপের ডিজাইন আপনারা বানান। এইখানে যেখানে আপনার হচ্ছে আহ, এখানে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল দেওয়ার দরকার নেই, আপনারা সমান করেই বানান, সমস্যা নাই। এখানে যেমন একটু হচ্ছে অ্যাঙ্গেল শেপের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে, বাট এগুলো আপনারা না পারলেও আপনারা সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকম হচ্ছে সোজা ব্যাকগ্রাউন্ডেরই বানান, এই যে এরকম সোজা ব্যাকগ্রাউন্ডেই বানান। কিন্তু এরকম টাইপের প্ল্যাটফর্ম গুলো ভিজিট করলে আপনারা অনেক ধরনের ল্যান্ডিং পেজ দেখতে পাবেন, যেগুলো আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। সেই সাথে সাথে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আপনাদেরকে কিছু ওয়ার্ক স্যাম্পল দিতে পারবো যেগুলো আপনারা প্র্যাকটিস হিসেবে করতে পারেন। ঠিক আছে, এইভাবে করে আপনারা হচ্ছে আপনাদের ডিজাইনের হাত পাকান, তারপরে আপনারা হচ্ছে মার্কেট প্লেস গুলোতে যান। এটা হচ্ছে আমি রিকমেন্ড করব। ভাই হ্যাঁ, অনলাইন থেকে এই হচ্ছে ফানেলের ল্যান্ডিং পেজ না দেখে আপনার সাথে সরাসরি দুই একবার কথা বললে কিংবা আপনার কাছ থেকে নিলে আরো বেশি হেল্পফুল হবে এগুলো ভাই। আচ্ছা আপনি ঠিক আছে। যেভাবে হ্যাঁ, বুঝাচ্ছেন এটা আপনার কাছ থেকে নিলে পরে আমাদের বেশি উপকৃত হবে। আচ্ছা ঠিক, সমস্যা নেই, আমি আপনাদেরকে বেশ কিছু হচ্ছে ল্যান্ডিং পেজের স্যাম্পল দেখাচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের চ্যাটের ভিতরে আমি দিয়ে দিব, আপনারা ওইখান থেকে আপনাদের ইচ্ছা মতো প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, সো জি আপনাদের ভাই। হচ্ছে ওই প্র্যাকটিস গুলা করে আপনারা হাত পাকাইতে পারেন। আর তার সাথে আমি অ্যাডিশনালি আপনাদেরকে মানে প্যাসিভ ইনকামের একটা যে না আপনারা এইভাবেও কিন্তু হচ্ছে আপনাদের সেল করতে পারেন, সেটা হচ্ছে দেখেন এই যে আমি এখানে আপনাদের জন্য রেডি করে রাখছি, যেটার জন্য একটু সময় লেগে গেল আপনাদের আজকে ক্লাসে আসতে। তো দেখেন এইখানে আমি buymeacoffee.com এই এই একটা প্ল্যাটফর্মে আমি হচ্ছে আহ, আমার কিছু সার্ভিসকে এখানে লিস্ট করে রাখছি, যে সার্ভিসগুলো চাইলে মানুষ এখান থেকে কিনতে পারে। তার মধ্যে যেমন আমার হচ্ছে টেকনিক্যাল সাপোর্টের কুইক টেকনিক্যাল সাপোর্ট, যেটা $15, সেই প্যাকেজ কিন্তু হচ্ছে 2টা বিক্রি হয়েছে। যেমন আমি যদি অল শপ আইটেমে আসি, এখানে দেখেন 2টা সেল হয়েছে আমার। কোনটা? এই যে এই পেইড পেইড টেকনিক্যাল সাপোর্টটা। এরকম ভাবে আপনি কোনো যদি কাস্টম, আপনারা হচ্ছে এখন কাস্টম কোড, যেহেতু আপনাদের স্কিল নাই সো আপনারা এইটা পারবেন না, কিন্তু আপনারা এরকম টাইপের চাইলে কোনো একটা কিছু যে কাস্টম ডোমেন ইন্টিগ্রেশন, সাপোজ আপনি এই কাস্টম ডোমেন ইন্টিগ্রেশনের জন্য এরকম একটা অফার দিলেন, একটা ক্যানভা দিয়ে দেখা যাচ্ছে যে এরকম একটা ইমেজ ডিজাইন করলেন, এখানে আপনি বললেন কাস্টম ডোমেন ইন্টিগ্রেশন দিয়ে আপনি ওই কাস্টম ডোমেন ইন্টিগ্রেশনের অফারে কি কি দিবেন, আপনি ক্লিক ফানেল ক্লাসিকে কাস্টম ডোমেন ইন্টিগ্রেট করে দিবেন, বা আপনি হচ্ছে গো হাই লেভেলে ইন্টিগ্রেট করে দিবেন ডোমেন গুলা, এরকম টাইপের অফার কিন্তু আপনি আপনার ওই যে অফারটা দিচ্ছেন কাস্টম ডোমেন ইন্টিগ্রেশন, এখানে আপনি কি কি সার্ভিস দিবেন সেটা আপনি ডোমেন ইন্টিগ্রেশন রিলেটেড সেইগুলো আপনি লিখে রাখলেন। তারপরে আপনি একটা ডেমো ভিডিও দেখাচ্ছে বানাইলেন যে এই সার্ভিসের ভিতরে আপনি এই ফ্যাসিলিটিস গুলো পাবেন, সো দ্যাট দেখা যাচ্ছে যে কাস্টমার যে আসবে ভিজিট করবে সে দেখা যাচ্ছে যে আপনার সার্ভিস সম্পর্কে আরো ভালোভাবে বুঝলো।
তারপরে আপনি যদি কোনো ফ্রি কনসালটেশন দেন সেটা আপনি এখানে ওই সার্ভিস দিলে পরে আপনি যদি তার কোনো প্রবলেম হয় তাহলে সে কিভাবে কি করবে। যেমন আমি এইখানে হচ্ছে কাস্টম অ্যাড অন স্ক্রিপ্ট বান্ডেল ফর ক্লিক ফানেল, মানে ক্লিক ফানেলের রিলেটেড যত রকমের কাস্টম স্ক্রিপ্ট আছে যে জিনিসগুলা জেনারেলি হচ্ছে ক্লিক ফানেলের এলিমেন্টের ভিতরে নাই, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিফোন কোড। ইন্টারন্যাশনাল টেলিফোন কোড কোনটা? এই যে আমরা অপটিন ফানেলের ক্ষেত্রে এই যে ফোন নাম্বার ফিল্ড, এই ফোন নাম্বার ফিল্ডের এই ডান পাশের এই জায়গাতে আমাদের যেমন কান্ট্রি ফ্ল্যাগ, যে অস্ট্রেলিয়া হলে অস্ট্রেলিয়ার ফ্ল্যাগ, যদি ইউএসএ হয় ইউএস এর ফ্ল্যাগ শো করবে, যদি কানাডা হয় কানাডার ফ্ল্যাগ, বাংলাদেশ হলে বাংলাদেশের ফ্ল্যাগ অটোমেটিক শো করবে, এবং যে যে দেশ ওই দেশের কান্ট্রি কোড সহকারে এখানে থাকবে। যেমন বাংলাদেশের ফোন নম্বরের কান্ট্রি কোড কত? +880। আমেরিকার কান্ট্রি কোড হচ্ছে +1, অস্ট্রেলিয়ার কান্ট্রি কোড হচ্ছে +61। তো এই জিনিসগুলো এখানে অটোমেটিক শো করবে। সেইটা করার জন্য যে স্ক্রিপ্ট, এই জিনিসটা কিন্তু ক্লিক ফানেলে আমাদের অটোমেটিক নাই, এটা করতে গেলে আমাদের কাস্টম কোড লাগে সেইটা। তারপরে স্লিক স্লাইডার, আমাদের ক্লিক ফানেলে অনেক সময় দেখবেন যে হচ্ছে বিভিন্ন রকম ইমেজ হচ্ছে একটার পর একটা স্লাইড হচ্ছে, ওই টাইপের স্লাইডার ক্লিক ফানেল ক্লাসিক প্লাস 2.0 যেটা, সেইটাতে দুইটাতেই হচ্ছে স্লিক স্লাইডার কাজ করতে পারবে। তারপর অর্ডার বাম্প ইমেজ, এখন প্রত্যেকটা অর্ডার পেজে আমরা হচ্ছে বাম্প প্রোডাক্ট রাখতে পারি, সেই বাম্প প্রোডাক্টের একটা ফিচার ইমেজ সেট করার যে স্ক্রিপ্টটা। তারপরে হচ্ছে একটা এলিমেন্টকে এক জায়গা থেকে নিয়ে আমরা আরেকটা এলিমেন্টের মাঝামাঝিতে বসায় দিতে পারি, এরকম টাইপের স্ক্রিপ্ট। তারপরে আমরা অর্ডার পেজেই হচ্ছে চাইলে মাল্টিপল, আমরা যেমন ওটিও পেজ বানাইতেছি এক্সট্রা করে, সেই ওটিও পেজ না বানিয়ে আমরা মাল্টিপল অফার বাম প্রোডাক্ট হিসেবে অর্ডার পেজেই রাখতে পারি কাস্টম কোডের মাধ্যমে। তারপরে মাল্টিপল চেক আউট অপশন, যেমন আমরা যে জিনিসটা বলছিলাম আমরা যখন হচ্ছে প্রোডাক্ট সেলিং ফানেল যে ক্লাসটাতে বানাইছিলাম, ওই ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে যদি আমরা প্রোডাক্টের চেক আউট, যখন আমরা প্রোডাক্ট অ্যাড করতেছিলাম তখন চেক আউট অপশন হিসেবে যদি পেপাল সিলেক্ট করি তাহলে পরে আমার হচ্ছে অর্ডার পেজ যখন আমরা হচ্ছে কোনো একজন কাস্টমার চেক আউট করবে তখন সে কি পাবে? পেপাল অপশন পাবে। যদি আমরা স্ট্রাইপ সিলেক্ট করি তাহলে পরে যথারীতি আমাদের ওই ক্রেডিট কার্ডের অপশন পাবে। কিন্তু যদি একই পেজের ভিতরে দুইটা অপশনই রাখতে চাই সেটা ক্লিক ফানেলে ডিফল্ট ভাবে পসিবল না। সেই জিনিসটা করার জন্য কাস্টম স্ক্রিপ্ট লাগবে, সেই স্ক্রিপ্ট। তারপরে মনে করেন আপনার কাছে 3টা প্রোডাক্ট আছে, 3টা প্রোডাক্টের ভিতরে আহ, আমরা অনেক সময় বলি না যে বেসিক প্রোডাক্ট, তারপর হচ্ছে আহ, মনে করেন যে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, তারপরে অ্যাডভান্স প্রোডাক্ট, তার মাঝখানে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্টের উপর দিয়ে লিখে রাখি বেস্ট সেলিং, হট সেলিং, এরকম টাইপের হচ্ছে। আপনারা যখন গ্রামীণ ফোনের জিপি অ্যাপস এর ভিতরে যখন যান মোবাইলে তখন দেখবেন যে হচ্ছে হট ডিল বলে কিছু কিছু প্যাকেজের ভিতরে হট ডিল লেখা রয়েছে, ওই টাইপের যে কাজটা সেটা করার জন্য আমাদের কাস্টম স্ক্রিপ্ট লাগে। তো এই যে স্ক্রিপ্ট গুলা, এই স্ক্রিপ্ট গুলা বানিয়ে সেই স্ক্রিপ্ট গুলা আমি সেল করতেছি, এবং আমি বলতেছি সবগুলো স্ক্রিপ্ট মিলিয়ে আমি হচ্ছে 5.95, মানে মনে করেন $6 আমি সবগুলো স্ক্রিপ্ট বিক্রি করতেছি। এবং এই স্ক্রিপ্ট গুলো অ্যাকচুয়ালি সম্পর্কে আরো ভালোভাবে যদি তাদের কোনো ক্লায়েন্টের ডেমো দেখতে হয় সে চাইলে এইখান থেকে ডেমো গুলা দেখে নিতে পারবে। তারপরে আমি বোনাস হিসেবে এইটা যদি কেউ এই $5.95 দিয়ে যদি কেউ এটা কেনে, সে এই স্ক্রিপ্ট গুলা তো পাবেই, সেই সাথে কি বোনাস হিসেবে আমি কি রাখছি, আমি 15 মিনিটের একটা কনসালটেশন আমি তাকে করব, যদি তার দরকার পড়ে তাহলে আমি তাকে 15 মিনিটের একটা অনলাইনে কনসালটেশন, হতে পারে সেটা জুমের মাধ্যমে বা হচ্ছে গুগল মিটের মাধ্যমে, সে যেভাবে চায় আমি সেইভাবে তার সাথে একটা মিটিং করব। তারপরে হচ্ছে কি করতেছি, স্ক্রিপ্ট ইনস্টলেশনের যদি কোনো প্রবলেম সে ফেস করে, এই স্ক্রিপ্ট গুলো যে কিনলো সাপোজ সে পারতেছে না তার ফানেলের মধ্যে ইন্টিগ্রেট করতে, তাহলে পরে আমি ইন্টিগ্রেশনে হেল্প করে দিব। তারপরে আমি লিখছি যে তাহলে পরে আর কি পরবর্তীতে কি ধাপ, যে হ্যাঁ তুমি এখনই পার্স করো এবং গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস, তার মানে তুমি কেনার সাথে সাথে তুমি এটার ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেয়ে যাবা। এবং আমি এখানে টার্মস এন্ড কন্ডিশন হিসেবে বলে দিছি অনলি ওয়ার্ক উইথ ক্লিকফানের ক্লাসিক আর 2.0 ভার্সন, তার মানে এই কোড গুলা যে অন্য কোনো কিছুর সাথে কাজ করবে না সেটা আমি কিন্তু এখানে একটা ওয়ার্নিং হিসেবে দিয়ে দিছি। তারপরে যেহেতু এটা ডিজিটাল প্রোডাক্ট, সো দ্যাট কেনার পরে আমি তাকে একবার ডেলিভারি দিয়ে দেওয়ার পরে সে মনে করলো যে না আমি এটা চাই না, তো সেই ক্ষেত্রে সে বললো যে আমাকে রিফান্ড দিয়ে দাও। সো রিফান্ডের কোনো পলিসি এখানে রাখা হয় নাই, যেহেতু এটা
ডিজিটাল ভাবে আমি তাকে কিনবে, আমি সে সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেয়ে যাবে। তার মানে অ্যাক্সেস পাওয়ার পরে সে যদি বলে আমি নিব না, তাহলে পরে অলরেডি তো সে পেয়ে গেল। তাহলে পরে আর এই জন্য আর কি আমি এখানে রিফান্ডের কোনো পলিসি রাখি নাই এবং বলছি যে ডেসক্রিপশন এবং ডেমো দেখে নিতে কেনার আগে। তার মানে সে চাইলে আগে আমি তাকে ডেসক্রিপশনে কি কি পাচ্ছে, কোনটা কোন ভার্সনের জন্য কাজ করবে সবকিছু এখানে লিখে দেওয়া আছে এবং ডেমো দেওয়া আছে, সো দ্যাট এরপরে সে কিনলে পরে আর কোনো রিফান্ড সে পাবে না। এইগুলো দেখার পরে সে যদি মনে করে যে না আমার দরকার, এই ক্ষেত্রে অ্যাড টু কার্ট করে সে এই জিনিসটাকে কিনে নিতে পারে। ঠিক আছে, সে যদি মনে করে যে না আমার হচ্ছে 15 মিনিট কনসালটেশনের জায়গায় 1 ঘন্টা কনসালটেশন করা লাগবে, এই ক্ষেত্রে আমি তাকে $10 একটা অফার করি, দেখি তো যে হ্যাঁ অ্যাড টু কার্ট যে না আমি আরো 30 মিনিট আমি তার কাছ থেকে বা আমি এখানে দেখাচ্ছে বললাম যে $3 সে নিল যে না এই $6 দিয়ে সে কিনবে, বাকিটা আমাকে অ্যাডিশনালি কনসাল্ট করার জন্য বা হচ্ছে ইন্টিগ্রেট করে দেওয়ার জন্য সে আমাকে অ্যাডিশনালি দেখাচ্ছে যে কিছু কাজ করতে হবে তার প্যানেলে, সেইগুলোর জন্য সে আমাকে কনভিন্স করতেছে $3 দিয়ে, এরকম আর কি। কিন্তু তাকে এইটা কিনতে গেলে আমাকে এই পরিমাণই হচ্ছে তাকে পে করতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস দেখেন, কেন এটাকে প্যাসিভ ইনকাম বলতেছি আমি, এই যে কোডটা এটা কিন্তু আমি একবার জেনারেট করে রাখছি এবং এইখানে ডিজিটাল ডেলিভারি হিসেবে আমি সেট করে রাখছি, তাই না? এখন যতবারই মানুষ এটাকে কিনবে সে ওই প্রোডাক্টে কিন্তু বারবার পাইতে থাকবে, আমার কিন্তু বারবার আর এটাকে কোড করতে হচ্ছে না। আমি যেটা করতে পারি, সে প্রত্যেকবার হয়তো তার জন্য আমাকে 15 মিনিট করে হয়তো বা একটা কনসালটেন্সি সেশন দিতে হতে পারে, অথবা ইনস্টল করার জন্য একটা গাইডলাইন দিতে হতে পারে। এইটা অ্যাজ এ আমি মনে করতে পারি যে হ্যাঁ অ্যাজ এ ক্লায়েন্ট অনবোর্ড হিসেবে আমি তাকে অফার হিসেবে দিতেছি, বোনাস হিসেবে। যখন আমার বোনাস উঠে যাবে তখন আমি হয়তো বা বোনাসটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। বিষয়টা এরকম। তো এরকম ভাবে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আপনি কখন ফ্যাসিলিটিস করতে পারবেন, যখন দেখা যাচ্ছে আপনার কাছে ইউটিউবে আহ, ইউটিউবে মনে করেন আপনি কোনো একটা ভিডিও বানাইলেন, যেমন এইখানে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমার স্ক্রিপ্ট ডেমো দেখতে হলে ইউটিউব ভিডিও লিংক দিয়ে দিছি। এইখান থেকে যখন সে ইউটিউব ভিডিও দেখবে, মনে করেন যে এই চেক আউটের এই প্রসেসটার ভিডিও সে দেখলো, বা আমাকে এই পেজটাকে খুঁজে পাওয়ার জন্য কিভাবে পাবে, আমার এই যে ইউটিউব ভিডিও বা এই যে এরকম টাইপের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্টের নিচে এরকম ভাবে আমার লিংক থাকবে। যেমন এই লিংকটা আমি আপনাদের জন্য আজকে জেনারেট করছি, এই লিংকটাকেও আমি এখানে দিয়ে দিব। এইখানে হচ্ছে যে গেট এক্সক্লুসিভ অফারের এখানে দেখাচ্ছে আমি দিয়ে দিলাম যে কাস্টম কাস্টম অ্যাডঅনস স্ক্রিপ্ট বান্ডেল ফর ক্লিক ফানেলস দিয়ে আমি দেখাচ্ছে যে এইখানে হচ্ছে লিংক দিয়ে দিলাম, হচ্ছে এখানে যেমন একটা লিংক করছি এরকম ভাবে এইটার আমি লিংক আমি এই পেজটার লিংক আমি এখানে দিয়ে দিলাম, সো দ্যাট যে এই ভিডিওটা দেখবে সে কিন্তু তার যদি এই সার্ভিসটা দরকার পড়ে সে আমার সাথে যেমন নিচে যেমন কন্ট্যাক্ট করবে, যেমন এখানে একজন আজকেই কন্ট্যাক্ট করছে যে এরকম টাইপের আপসেলের কোড হয় কিনা, বা আপসেল অ্যাকসেপ্ট করবে এরকম টাইপের কোড আছে কিনা। এরকম ভাবে যারা আমার সাথে কন্ট্যাক্ট করবে তারা কিন্তু এইখানে কন্ট্যাক্ট করার পাশাপাশি এইখানে আমার সাথে যোগাযোগ করারও কিন্তু অপশন সে খুঁজবে। তো সে যদি তখন দেখে যে ও আচ্ছা এইখানে এইখানে সে এই অফারটা বিক্রি করতেছে, তার মানে এইখান থেকে আমি এই কোডটা কিনতে পারি, তখন দেখা যাচ্ছে, বা দেখা যাচ্ছে কেউ আমার সাথে মেসেজে কমিউনিকেট করলো যে আমি এটা কিনতে পারি, তখন তাকে দেখা যাচ্ছে আমি এইটার কথা আমি বললাম। বা অনেকেই আছে আমার সাথে এই ভিডিও দেখার পরে ইমেলে যোগাযোগ করতেছে যে আমি স্ক্রিপ্টটা কিনতে চাই, কোথা থেকে কিনবো, তখন দেখা যাচ্ছে আমি তাকে এই লিঙ্কটা ধরায় দিতে পারতেছি। এইভাবে করে আপনি চাইলে এই যে আপনার প্যাসিভ ইনকামও কিন্তু করতে পারবেন। তো প্যাসিভ ইনকামে আপনারা কি কিভাবে ইনকাম করতে পারেন, দেখেন আপনি এ, আপনার কাছে হয়তো কাস্টম কোডের বান্ডেল নাই, কিন্তু আপনি কিন্তু জানেন যে কিভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়। দেখা যাচ্ছে আপনি একটা অফার দিলেন সিম্পল ল্যান্ডিং পেজ ডিজাইন $3, আপনি দেখা যাচ্ছে কাস্টম ডোমেন ইন্টিগ্রেশন $10, $15, $5 এরকম করে আপনি অফার দিলেন যে কাস্টম ডোমেন ইন্টিগ্রেশনের অফার দিচ্ছেন, সেটা $5। তার মানে আপনি এইভাবে করে কিন্তু আপনার আপনার অফার গুলাকে আপনি এখানেও ডিসপ্লে করতে, এই বাই মি এ কফি এখানেও আপনি হচ্ছে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা প্যাসিভ ইনকামও জেনারেট করতে পারেন আপনাদের এই ল্যান্ডিং পেজ ডিজাইন সার্ভিস থেকে। আপনারা মার্কেট প্লেসের মাধ্যমে আপনাদের সার্ভিস সেল করতে পারেন,
আপনারা বাই মি এ কফির মাধ্যমে আপনাদের প্রোডাক্ট গুলোকে লিস্টিং করে রেখে আপনি সার্ভিস দিতে পারেন। তো এই প্রসেসগুলো আপনারা তখনই এক্সিকিউট করতে পারবেন যখন আপনাদের এই ল্যান্ডিং পেজ ডিজাইনের উপরে স্কিলটা ভালোভাবে আয়ত্তে এসে যাবে। কারণ আপনি যদি ক্লায়েন্টকে নিয়ে আসেন কিন্তু আপনি সার্ভিসটা না পারেন, তখন কিন্তু ক্লায়েন্টের মনের মধ্যে একটা নেগেটিভিটি গ্রো হবে যে ও আচ্ছা এর কাছে তার মানে আর কাজে যাওয়া যাবে না। কিন্তু আপনি যদি মোটামুটি ভালোভাবে একটু দক্ষ হয়ে নেন, যে একেবারে 100-এ 100 হওয়ার দরকার নেই, আপনি মোটামুটি 80+, যখন আপনি সবকিছুতে হয়ে যাবেন, যে আপনি কাস্টম ডোমেন ইন্টিগ্রেট করতে পারেন, আপনি একটা ল্যান্ডিং পেজ মোবাইল রেসপন্সিভ সহকারে করতে পারেন, তখন কিন্তু আপনি এই সার্ভিসগুলো অনায়াসে দিতে পারবেন। আশা করি 7 দিনের যে ক্লাসটা আমরা নিছি তাতে যে টপিকগুলা বুঝাইছি সেইগুলা বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই পার্সোনালি নক দিতে পারেন। আপনার প্রবলেমটা নিয়ে আমি আশা করি আমি ওইগুলা সলিউশন আপনাদেরকে দিতে পারবো। যেহেতু আজকে আপনাদের সাথে শেষ ক্লাস, সো দ্যাট আপনাদের সাথে বিদায় নিতে হবে, ফর্মালি একটা বিদায় নিয়ে নিচ্ছি যে 7 দিনের ক্লাসের আজকেই সমাপ্ত। এখন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা সেই প্রবলেমগুলো বলেন, আমি সেইগুলো সলিউশন করে আপনাদের সাথে এই প্রোগ্রামটা শেষ করে দিব। বা আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, যে পুরো এই 7 দিন প্রোগ্রাম বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে, বা আমাকে যদি কোনো সাজেশন থাকে যে এই কাজগুলো আপনি করতে পারেন, তাহলে মানে আমার ইমপ্রুভমেন্টের জন্য, তাহলে পরে অবশ্যই আমি আপনাদের সাজেশন গুলা নিব। ভাই ক্লাসটা আপনার শেষ করতে ইচ্ছা করছে না ভাই, যত দেখছি তত মনে আছে জ্ঞান বাড়ছে। এরকম কোন সেমিনার করলে ভাই আমাদের আবার নক দিয়েন, আমরা আছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অবশ্যই। ভাইয়া একদম। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ এখন বলেন। বলছি যে মানে আমরা বুঝবো কিভাবে যে আমি একজন ক্লায়েন্ট পাইছি এই কাজটা করার জন্য? আপনি কিভাবে বুঝবেন আপনি একটা ক্লায়েন্ট পাইছেন, তাই তো? জি জি। আচ্ছা, এখন কথা হচ্ছে, মনে করেন আপনি হচ্ছে আপওয়ার্ক, ফাইবার বা এইসব মার্কেট প্লেসের মাধ্যমে এই সার্ভিসটা দিচ্ছেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ফাইবার যে প্ল্যাটফর্মটা, এইখানে আপনার হচ্ছে সার্ভিসকে আমি এই যে এইখানে যেমন ভাবে লিস্টিং করছি না, বাই মি এ কফি, এইখানে যেমন ভাবে লিস্টিং করছি, এইভাবে ফাইবারে আপনার সার্ভিসকে লিস্টিং করতে হয়, যেটাকে বলা হয় গিগ। তো যখন আপনাকে কোনো ক্লায়েন্ট যদি অর্ডার করে, তাহলে পরে আপনি অর্ডারের নোটিফিকেশন পাবেন, অথবা অর্ডার করার আগে যদি ক্লায়েন্ট আপনাকে কোনো মেসেজ দেয় তাহলে সেই মেসেজের নোটিফিকেশন পাবেন। তখন ক্লায়েন্টের সাথে কথা বলার মাধ্যমে আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন। আপওয়ার্কের ক্ষেত্রে যেটা হয়, আপওয়ার্কের ক্ষেত্রে বলা হয় জব, বিভিন্ন জব, সেই জবগুলোতে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে ক্লায়েন্ট যদি আপনাকে চুজ করে তাহলে পরে আপনাকে মেসেজ দিবে, তখন মেসেজে আপনি তার সাথে ডিসকাস করে অফার নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এইভাবে করে। আর এই বাই মি এ কফিতে যদি কেউ আপনাকে মানে এই প্রোডাক্টটা কেনে, তাহলে পরে এই বাই মি এ কফি অ্যাকাউন্ট আপনি যে ইমেল দিয়ে করবেন, সেই ইমেলে আপনারা হচ্ছে ইয়ে পাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন ওই ইমেলে, ঠিক আছে? তো জি ভাইয়া। বুঝতে পারছেন যে ক্লায়েন্টের নোটিফিকেশনটা আপনারা কোথায় পাবেন? জি নোটিফিকেশন ভাইয়া। অ্যাকচুয়ালি যদি এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য, মানে ফ্রিল্যান্সিং পারপাসে ব্যবহার করার জন্য একটা প্রফেশনাল ইমেল ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? ওই ইমেলটা আপনারা শুধুমাত্র ফ্রিল্যান্সিং পারপাসেই ব্যবহার করবেন। মনে করেন এই বাই মি এ কফিতে সাইন আপ, বা ফাইবারে সাইন আপ, বা হচ্ছে আপওয়ার্কে সাইন আপ, এই সব কাজগুলোতে ওই ইমেলটা ব্যবহার করবেন। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার এইগুলোতে সাইন আপ করার জন্য দেখাচ্ছে একটা আলাদা আরেকটা ইমেল, দুইটা ইমেল আপনি দুইটা ব্যবহার করলে কি হবে আপনার? তবে যে মেলটা আপনারা এই আপওয়ার্ক, ফাইবারে বা বাই মি এ কফি এইসব টাইপের প্ল্যাটফর্মে ব্যবহার করবেন, এই মেলগুলা কিন্তু প্রতিনিয়ত চেক আপের মধ্যে রাখবেন। মানে আমরা যে ইমেল চেক করি, এই ইমেলগুলা চেক করবেন, কারণ যত ধরনের নোটিফিকেশন আপনি কিন্তু ওই ইমেলটাতেই পাবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে চাইলে আপনি একটা মেল দিয়েই সবকিছু ব্যবহার করতে পারেন, সেটাও করতে পারেন যদি মনে হয় যে না এটাতে আমার হচ্ছে ওই মেলটা বারবার চেক হয়। কিন্তু আমি অ্যাকচুয়ালি আলাদা করে রাখি এই কারণে
যে ওই সোশ্যাল মিডিয়া মনে করেন ফেসবুকের যে যত নোটিফিকেশন আসা শুরু করলে পরে আর থামে না। তো সেই হিসেবে অত পরিমাণ ইমেল আসলে বিরক্তি ধরে যায়, যার জন্য দেখা যাচ্ছে আমি প্রফেশনাল মেল একটা আর হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা। হ্যাঁ, আমি মেল সব মেলই প্রতিনিয়ত চেক করি, কিন্তু আলাদা আলাদা করে রাখছি। এটা আপনারা করতে পারেন। আর যেটা যে প্রোডাক্টিভিটি, যে আপনারা কাজের ক্ষেত্রে আপনাদের যে কাজের স্পিড বাড়াবেন কি করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা প্রত্যেক দিনের জন্য একটা লিস্ট বানায় রাখতে পারেন। সেই লিস্টটা হতে পারে আপনারা গুগল কিপে, বা আপনাদের কাছে যদি হচ্ছে কোনো খাতা বা নোটবুক থাকে বা ডায়েরি থাকে, সেই ডায়েরিতে প্রতিদিন দেখা যাচ্ছে তারিখ দিয়ে আপনি দিনের শুরুতে লিখে রাখলেন যে আজকে আপনি এই কাজগুলা করবেন, দেখবেন। এবং একটা একটা করে কাজ করবেন, এবং একটা একটা করে দেখা যাচ্ছে ওই লিস্টে আপনি টিক দিলেন। তাহলে পরে কি হবে যে আপনি দিন শেষে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই কাজগুলা হয়েছে। ঠিক আছে? যেমন মনে করেন আপনার টার্গেট আজকে আপনি হচ্ছে ক্লিক ফানেলের একটা কমপ্লিট ল্যান্ডিং পেজ বানানো প্র্যাকটিস করবেন, হচ্ছে অপটিন ফানেল বানিয়ে প্র্যাকটিস করবেন। সো দ্যাট আপনি ওইটা আপনার টু ডু লিস্টে লিখে রাখলেন। তারপরে মনে করেন যে আপনি লিস্টে রেখে দিলেন 2 নম্বরে যে আমি আজকে এই জিনিসটা শিখবো। সো দ্যাট এইভাবে করলে আপনার কি হবে, আপনার লার্নিং প্রসেস থেকে শুরু করে আপনার ওয়ার্ক স্পিডটা বাড়বে। এটাও মনে করেন আপনাদের জন্য একটা টিপস। আর কিছু? না ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, সবাইকে ধন্যবাদ। ভাইয়া, হ্যাঁ বলেন। আপনার হচ্ছে লিঙ্কডইনে যদি কোনো আমাদের সাথে লিঙ্কডইনে প্রোফাইলে নোটিফিকেশন আসে যে 1% ভিজিট ইওর প্রোফাইল, কি এমন কিছু একটা দেখায়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওইটা তো সেইভাবে আর খুঁজে পাওয়া যায় না, যে আসলে ভিজিট করলো কিন্তু আমি ভেতরে যে চেক করবো, এগুলো আমি আচ্ছা খুব চেষ্টা করেছি কিন্তু পাচ্ছি না আচ্ছা ভাই। আচ্ছা, এইটা কি লিঙ্কডইনে হচ্ছে, আমি যদি মনে করেন যে আমি আপনার প্রোফাইলটা ভিজিট করি, এই ক্ষেত্রে জি ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে অল্প কিছু মানুষকে দেখা যায়, আর ম্যাক্সিমাম পার্সনকেই দেখা যায় না। ঠিক আছে? ওইটা দেখা তখনই জি যাবে যখন আপনি লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন, মানে লিঙ্কডইনে যে ও সাবস্ক্রিপশন আচ্ছা। সেটা যখন আপনি নিবেন তখন আপনি ওইটা দেখতে পাবেন। তাছাড়া দেখা যাচ্ছে যে অল্প কিছু মানুষকে দেখা যায়, বাকি মানুষদেরকে দেখা যায় না। যদি সেটা ও ফার্স্ট পার্সন আচ্ছা। মানুষ হয় তাহলে পরে আপনি দেখতে পাবেন, ফার্স্ট পার্সন মানুষ না হলে দেখতে পাবেন না। এখানে ফার্স্ট পার্সন মানুষ, সেকেন্ড পার্সন মানুষ, আর থার্ড পার্সন, মানে আপনার যখন কোনো একটা মানুষের নামের পাশে যাবেন দেখবেন যে ফার্স্ট লেখা, সেকেন্ড লেখা, থার্ড লেখা। এইটার মিনিংটা যদি বুঝতে চান তাহলে পরে ফার্স্ট পার্সন মানে হচ্ছে মনে করেন আমি আর আপনি লিঙ্কডইনে ফ্রেন্ড। ঠিক আছে? তাহলে জি পরে আপনি জি। আমার নামের পাশে যখন দেখবেন তখন ফার্স্ট লেখা দেখবেন না, আমি আপনার নামের পাশে যখন দেখবো তখন ফার্স্ট লেখাটা দেখবো, কারণ আমি আর আপনি ডিরেক্ট ফ্রেন্ড। এখন তারপরে হচ্ছে যেটা ফেসবুকের ভাষায় হচ্ছে ফ্রেন্ড, তারপরে ফেসবুকের ভাষায় যেটাকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড বলে, সেই জিনিসটা হচ্ছে হচ্ছে সেকেন্ড পার্সন। ঠিক আছে? আর থার্ড পার্সন হচ্ছে মনে করেন যে দুঃসম্পর্কের, ফ্রেন্ড অফ ফ্রেন্ড অফ ফ্রেন্ড অফ ফ্রেন্ড এরকম টাইপের যখন, তখন দেখবেন যে থার্ড পার্সন লেখা। জি। ওকে ভাই।